নমস্কার, আমি অঞ্জলি। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আপনাদের পুজো কেমন কাটছে? নিশ্চয়ই খুব ভালো। পুজোর দিনগুলো আপনাদের আনন্দে কাটুক, ভালো কাটুক, এই শুভেচ্ছা জানিয়ে আজ আমি আপনাদের শোনাব বিখ্যাত সাহিত্যিক নারায়ণ সান্যাল রচিত অন্তর্লীনা উপন্যাসটির পঞ্চম পর্ব। আচ্ছা, কৃষাণু কি সম্পূর্ণ রোগমুক্ত হয়ে গেছে? না হলে কই, আইভির এত ঘনিষ্ঠ সান্নিধ্যেও তো দৃষ্টি বিভ্রম হয়নি তার। এতদিন দূরে দূরে সরে থাকতে চেয়েছে, মনকে সজাগ রেখেছে, তাতেই মন ওর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। এখন সে বিপদকে দেখে দূর থেকে সরে যায় না, তাই মনও এসেছে ওর বশে। এই তো কাঠের পার্টিশনের ওপাশে জল ঢালার শব্দ উঠছে। কই, তার তো কোনো চিত্তবিকার হচ্ছে না এতে। মনে মনে আরও এক ধাপ এগিয়ে যায় ক্রমে। দেখাই যাক না কি হয়। একবার মনে কিসের যেন একটা বাধা, একটা সংকোচ বোধ করে, কিন্তু পরক্ষণেই সেটা ঝেড়ে ফেলে। সে তো অসামাজিক অশ্লীল কিছু করছে না। মনে মনে সে কি করছে তার কৈফিয়ত কার কাছে দিতে হবে? ঈশ্বর, তিনিই তো আসামি। তার নিজের কি কৈফিয়ত আছে কৃষাণুর মনকে এমন বিকৃত করে তৈরি করার? অনেকক্ষণ চোখ বুজে শুয়ে থেকে উঠে বসে ফের। না, চেষ্টা করেও আক্রমণটাকে আনতে পারল না। কাঠের পার্টিশনটাকে মনে মনে উড়িয়ে দেওয়া গেল না। দারুময় পার্টিশন মনে মনেও রইল অনড়। খুশি হলো কৃষাণু, ভীষণ খুশি হলো। তবে হয়তো সে একেবারে স্বাভাবিক হয়ে গেছে। ওর রোগ নিশ্চয়ই ধুয়ে গেছে গঙ্গার জোয়ারে। নয়তো সাহার কাছে মন খুলে নামিয়ে দিয়েছে সে মনের বোঝা। আইভি ওর মনের অসুখের কথাটা জানতে চায়, কিন্তু অসুখটা হয়তো সেরেই গেছে। তাহলে অহেতুক সে লজ্জাকর ইতিহাস ওকে শুনিয়ে কী লাভ? কিন্তু না, সব কথা খুলে বলাই ভালো বলে মনটা আরও হালকা করেই ফেলা উচিত। ভবিষ্যতে আইভি কোনোদিন না কোনোদিন বলতে পারে কৃষাণু তাকে ঠকিয়েছে। সব দুর্বলতার কথা, সব অপূর্ণতার কথায় খোলাখুলি জানিয়ে দেবে কৃষাণু। তারপরেও যদি তুমি এগিয়ে আসো, তাহলে সে দায়িত্ব তোমার। এই, কালা নাকি তুমি? কৃষাণু চমকে ওঠে। তন্দা ছুটে যায় ওর। বাথরুমের দরজা একটু খুলে ওকে ডাকছে আইভি। বোধহয় অনেকবারই ডেকেছি। উঠে বসে বলে, কি ডাকছো কেন? আমার ওই হাত ব্যাগের মধ্যে না একটা কিউটি কিউরের কৌটো আছে, দেবে? কৃষাণু হাত ব্যাগ হাতে উদ্ধার করে পাউডারের কৌটো বাথরুমের কাছে এসে সেটা দেয় আইভির দরজার ফাঁক দিয়ে বেরিয়ে আসা ভিজে হাতে। ঘুমোচ্ছিলে নাকি? না, ঠিক ঘুমোয়নি। বলতে বলতে নত হয়ে যায় কৃষাণুর দৃষ্টি। অল্প কয়েকটা নীরব মুহূর্তের পরেই আবার বন্ধ হয়ে গেল ঈষদ উন্মুক্ত দরজাটা। সেকেন্ড দেরি হয়েছিল আইভির। সেকেন্ড পল অনুপল দিয়ে মাপা মুশকিল। তবে আন্দাজে কৃষাণু বলতে পারে জোয়ার চলে যাবার যে কয় সেকেন্ড পরে উঠে দাঁড়িয়েছিল ইভা, এবারও সময় দৈর্ঘ্যটা ওই জাতীয়ই। আর সে নীরব কয়টি মুহূর্তেই এই প্রথম, হ্যাঁ, কাল রওনা হওয়ার পর থেকেই এই প্রথম কৃষাণু প্রয়োজন বোধ করল দৃষ্টি নত করার। আইভির বুকের উপর চাপা দেওয়া ছিল রাজহাঁসের পালকের মতো সাদা একটা তোয়ালে। গরম জল নিংড়ানো তোয়ালে থেকে এঁকে বেঁকে ওঠা বাষ্পীয় রেখাগুলো মনে হলো যেন কতগুলো সরীসৃপ। যেন স্নানরতা হৃদয়ের কোনো কামনা বিসর্পিল রেখা বাষ্পায়িত হয়ে বেরিয়ে আসছে তোয়ালে ভেদ করে। আপনিই দৃষ্টি নত হয়ে গিয়েছিল ওর। দুপুরে আহারাদির পর চোখ দুটো ঘুমে ভেঙে আসতে চায়। কৃষাণুর মধ্যে একজন ভবঘুরে আছে। ছুটির ছাটায় প্রায় সে বেরিয়ে পড়ত, শুধু যেদিকে দু চোখ যায় নয়, যতদূর পকেট যেতে দেয়। এমন নিশ্চিন্ত প্রথম শ্রেণীর আরাম ওর জীবনে এই প্রথম। সুতরাং পথশ্রমে ওর এতটা ক্লান্ত হওয়ার কথা নয়। তবু কাল রাত্রির অনিদ্রা আজ ওর চোখ দুটিকে যেন জোর করে বন্ধ করে দিতে চায়। কিন্তু আইভি কিছুতেই ঘুমোতে দিল না ওকে। সব কথা খুঁটিয়ে খুঁটিয়ে শুনল সে। হ্যাঁ, সব কথাই মন খুলে বলে ফেলে কৃষাণু। ওর দুর্বলতার কথা, ওর মানসিক বিকারের কথা, ইভার সঙ্গে প্রথম সাক্ষাতের কথা, জলখাবার নামিয়ে রেখে ইভার ছুটে পালিয়ে যাবার কথা। থামতেই আইভি বলে, তারপর?
তারপর আবার কি? তারপর পুনর্মিলনের কথা বলো। চমকে উঠে কৃষাণু বলে, ও আবার কি কথা, কি যাতা বলছো? বাহ, কাল তুমি বললি না এবার বন্ধুত্ব তুমি স্বীকার করেছিলে? সেটা কখন কেমন করে হলো? বাপি তোমাকে শ্রীরামপুরে যেতে বললেন, তুমি রাজি হলে। এখানে কখনো গল্প শেষ হতে পারে? এরপর গম্ভীর হতে হয় কৃষাণুকে। বলে, এরপরের কথা তো আমার একার কথা নয় আইভি। অপরের গোপন কথা বলার তো কোনো অধিকার আমার নেই। ইভার কথা তোমাকে বলা যায় না, যেমন তোমার সঙ্গে আজকের এই অভিজ্ঞতার কথা ইভাকে বলা যাবে না কোনো দিন। আইভি দু হাতে মুখ রেখে বিছানায় শুয়ে শুয়ে শুনছিল। তার গায়ের উপর আলতো করে ফেলা ছিল একটা ইটালিয়ান কম্বল। মাথা ঝাঁকিয়ে আইভি বলল, সব কথাই বলা যাবে ইভাকে। তুমি না বললেও আমি ইভাকে সব কথাই বলবো। বলবে? তোমার লজ্জা করবে না? না, লজ্জা পাবার মতো তো কিছু করিনি আমরা। ইভা আমার সব কথা জানে, যেমন আমিও ইভার সব কথা জানি। না, জানো না। তুমি জানো ইভা মনে মনে কাকে সবচেয়ে ভালোবাসে? জানি, এবং এও জানি তুমি যার কথা ভাবছো তাকে নয়। তার মানে সুকান্তবাবুকে নয়? জামাইবাবুকেই সবচেয়ে বেশি ভালোবাসে। তবে যে তুমি বললে আমি যার কথা ভাবছি তাকে নয়। আরে, তুমি তো কথা ঘোরাচ্ছ। তুমি তো জামাইবাবুর কথা ভেবে এই প্রশ্নটা করনি আমাকে। আমার কথা বাঁক নিতেই সাবধান হয়ে এ কথা বলছো এখন। তাহলে তুমি বলতে চাও আমি অন্য কোনো একজনকে মিন করেছিলাম? ঠিক তাই বলতে চাই। তা কে সে? শ্রীমান কৃষাণু রয়। মাথাটা আর তুলতে পারে না কৃষাণু। এই মেয়েটার কি জানতে কিছুই বাকি নেই? কিন্তু ও যা বলছে তাই কি ঠিক? ইভা তাকে ভালোবাসে না? কি পাগল ছেলে তুমি, এতটা লজ্জা পাচ্ছ কেন? বলো, তারপর কি হয়েছিল? আমি যে কৃষাণু রায়ের কথা ভাবছিলাম আইভি, তা আন্দাজ করলে কি করে? কাল যখন ইভা তোমাকে চিনতে পারল না, আর তাই দেখে তুমি যখন জানলা দিয়ে বাইরে তাকিয়ে বসে থাকলে, তখন আমি তো ছাড় কুলিটা পর্যন্ত আন্দাজ করেছিল তোমাদের দুজনের সম্পর্ক। দুজনের সম্পর্ক? কিন্তু তুমি যে এইমাত্র বললে ইভার মনে কোনো মোহ নেই। তাই বলেছি? তুমি কি সত্যিই এত ভুলো মানুষ, নাকি প্রেমে পড়ার সাময়িক বোকামি এগুলো? কেন? তুমি বললে ইভা মনে মনে সবচাইতে কাকে ভালোবাসে। আমি বললুম জামাইবাবুকে। তার অর্থ হলো ইভা তোমাকে ভালোবাসে না? হলো না, বুঝতে পারছি না। আচ্ছা, তুমি যদি বলো সবচেয়ে উঁচু গিরিশৃঙ্গ কোনটা, আর আমি যদি বলি এভারেস্ট, তাহলে ইনফারেন্স হলো কাঞ্চনজঙ্ঘা পিকটা নেই? কৃষাণু গম্ভীর হয়ে বলে, আইভি, হিমালয় পাহাড়ের উচ্ছ্বাস অযুত গিরিশৃঙ্গে উন্মুখ হয়ে উঠতে পারে, কিন্তু মেয়ে মানুষের মন তো আর পাহাড় নয়। স্বামীকে যদি কেউ সত্যিই ভালোবাসে, তাহলে আর কোনো কাউকে ভালোবাসা তো তার পক্ষে সম্ভব নয়। কৃষ্ণকে ভালোবাসলে আর আয়ন ঘোষকে ভালোবাসা যায় না আইভি। ও, বৈষ্ণব কবিরা বলেছেন বুঝি? কিন্তু জীবনটা কাব্য নয় কৃষাণু। নিঃসন্দেহে ইভা তোমাকে ভালোবেসে ফেলেছে, কিন্তু তাই বলে সুকান্ত বাবুকেও সে ভুলে যায়নি। দিদি হচ্ছে আমার মায়ের মতো। ভারতীয় নারীর যে বিশিষ্টতা, ওর সেটা আছে। ও তোমাকে ভালোবাসলেও সেটা স্বীকার করতে পারছে না, না তোমার কাছে, না ওর নিজের কাছে। তাই ও এড়িয়ে এড়িয়ে চলে, পালিয়ে পালিয়ে বেড়ায়। কিন্তু এতদিনেও বুঝতে পেরেছে নিজের মনকে। কি করে, কি করে জানলে তুমি? তোমার কাছে কি ইভা স্বীকার করেছে? না, স্বীকার ঠিক করেনি, তবে বুঝতে আমার কোনো অসুবিধা হয়নি। সে আমাকে সাবধান করে দিয়েছে যেন তোমার সঙ্গে বেশি অন্তরঙ্গ হয়ে না মিশি। এমন করে সাবধান করে দেবার নিশ্চয়ই কোনো কারণ ছিল। আমি জানি যে ইভা জানে যে বাধা দিলেই আমি আরও উদ্দাম হয়ে উঠব। ইভা চায় আমি তোমাকে বিয়ে করি। ইভা আমাকে প্রচণ্ড ভালোবাসে জানো।
তাই আমাকে তার জীবনের এত বড় একটা সম্পদ উপহার দেওয়ার মধ্যেই সে একটা ভয়কেরিয়াস এনজয়মেন্ট খুঁজছে। কৃষাণু ধীরে ধীরে বলে, তাকে সে আনন্দ পেতে দেওয়া কি একেবারেই অসম্ভব আইভি? মুচকি হেসে আইভি বলে, পারহ্যাপস তুমি বড্ড ভীত, তোমাকে দিয়ে চলবে না। কৃষাণু হেসে বলে, তোমাকে বিয়ে করা কি ভীষণ একটা দুঃসাহসিক কাজ। ভীষণ ভীষণ দুঃসাহসিক কাজ। আমাকে বিয়ে করা মানে রাস্তায় দাঁড়িয়ে যুদ্ধ করা। তাই তো দুনিয়ার সবচেয়ে দুঃসাহসী প্রেমিককে খুঁজছি আমি। জানো, এই হোটেলের একটি বোর্ডারের সঙ্গে আমার কয়েক মাস আগে ঘনিষ্ঠ বন্ধুত্ব হয়। ছেলেটা এতদূর ডিয়ারিং যে নিজেকে ফিল্ম ডিরেক্টর তরুণ গুপ্ত বলে পরিচয় দেয়। আমাকে সে ফিল্মে একটা চান্স পাইয়ে দেবারও প্রতিশ্রুতি দিয়েছিল। ছেলেটা বোকা, কিন্তু তার দুঃসাহসকে আমি প্রশংসাই করি। ও, তারপর কি হলো ছেলেটার? এই ভেবেছিলাম তাকে নিয়ে যাব খাদের শেষ প্রান্ত পর্যন্ত। শেষ মুহূর্তে যখন সে ঝাঁপিয়ে পড়তে চাইবে, তখন তার হাতের লেখা চিঠিতে তরুণ গুপ্তের সই দেখিয়ে জিজ্ঞাসা করবো ভেবেছিলাম, জালিয়াতির অপরাধে কমাস জেলের ব্যবস্থা আছে আইপিসিতে। কিন্তু সেই সুযোগ আর পেলাম না জানো। ছেলেটি বোধহয় কোনো সূত্রে আমার পিতৃপরিচয় পেয়েই সাবধান হয়ে পালিয়েছিল। কাল তোমায় বলেছিলাম না, পিতৃপরিচয় আমাদের সব সর্বনাশের মূল। তা ও কথা যাক, কিন্তু কি ধনুক ভাঙা পণ আছে তোমার শুনি? আরে, ধনুক ভাঙা পণের কথা পরে শোনা যাবে। তুমি আগে বলো, শ্রীরামপুরে গিয়ে কি দেখলে? কৃষাণু অকপটে সব কথা বলে যায়, কোনো কথাই গোপন করে না। চাপা রঙের শাড়ি আর দার্জিলিং পাথরের লকেট খুলে রেখে আসার কথা, পান এনে দেওয়ার কথা, মাঝির ভুল ধারণার কথা। তারপর সে এসে পড়ে ভরা কোটালের বানের কথায়। মুহূর্তের বিহ্বলতায় কেমন করে ওর বুকের উপর ঝাঁপিয়ে পড়েছিল ইভা। ওর সমস্ত দেহ, মন, অন্তরাত্মা কেমন এক অনির্বচনীয় পুলকাবেশে থরথর করে কেঁপে উঠেছিল। কৃষাণু কথা বলছিল জানলার বাইরের দিকে তাকিয়ে, যেন আপন মনে গল্প করছে। তারপর কোনো কথা না বলে হঠাৎ সে ঘর ছেড়ে বেরিয়ে যায়। বিহ্বল হয়ে কৃষাণু একাই বসে থাকে চুপ করে। সন্ধ্যা হয়ে এসেছে, আরও ঠান্ডা বেড়েছে। অলস মধ্যাহ্ন কখন অগোচরে অতিক্রান্ত হয়ে গেছে জানতেও পারেনি। ট্রেতে করে চায়ের সরঞ্জাম এনে নামিয়ে রাখে হোটেলের চাকরটা, কাঞ্চা না কি যেন নাম ছেলেটার। প্রায় 1 ঘন্টা পরে ওর পিছন পিছন এসে ঢোকে আইভি। কোথায় ছিলে এতক্ষণ? বাগানে বেড়াচ্ছিলাম। তা এমন ছুটে বেরিয়ে গেলে যে হঠাৎ? আমার খুশি। তুমি কি ক্লাস নিচ্ছ নাকি, যে বাইরে যেতে হলে পারমিশন নিতে হবে? কৃষাণু বুঝতে কষ্ট হয় না আইভির মেজাজটা আবার বিগড়েছে। অবশ্য এবার যে কেন বিগড়েল তা ঠিক বোঝা গেল না। বলে, চা খেয়ে এবার ওঠা যাক, বুঝলে? বাঁধা ছেদা করতেও তো কিছুটা সময় লাগবে। চায়ের কাপটা ওর দিকে বাড়িয়ে দিয়ে আইভি বলে, কেন, কোথাও যাবে? চায়ে একটা চুমুক দিয়ে ভুলটা বুঝতে পারে কৃষাণু। চিনির পাত্রটা টেনে নেয়। বলে, কোথাও যাবে মানে? তুমি কি এখানেই থাকবে নাকি? হ্যাঁ। বেশ, থাকো তাহলে। নিজের চায়ে চিনি মেশাতে মেশাতে আইভি বলে, থাকো মানে আমি কি একা থাকবো নাকি? কৃষাণু ভ্রু কুচকে বলে, কি বলতে চাইছো তুমি? বলতে চাইছি যে কালকে সকালে গাড়িতে আমরা দুজনেই দার্জিলিংয়ে পৌঁছবো, আর স্টেশন থেকে তুমি আমাকে সোজা হোস্টেলে নিয়ে যাবে। না হলে এখন পৌঁছে আমি কি কৈফিয়ত দেব? কোন ট্রেনে এসেছি কলকাতা থেকে? তার মানে আজ রাত্রিটা তুমি এ ঘরেই কাটাতে চাও? আইভি কোনো জবাব দেয় না। কৃষাণুই আবার বলে, কিন্তু সেই জন্যে যে অজুহাত খাড়া করেছ আইভি, সেটা তো খুব একটা জোরালো নয়। এবারও আইভি চুপ করে থাকে। কেন আইভি? তোমার সেই ট্যাবু থিওরির জন্য? তোমার একটা খেয়াল চরিতার্থ করার জন্যে? এবার ধীরে ধীরে আইভি জবাব দেয়। ওর দিকে তাকায় না। চায়ের কাপটায় চামচে নাড়তে নাড়তে সেদিকেই তাকিয়ে বলে, না, আমার খেয়াল চরিতার্থ করবার জন্যে নয়। আজ রাতটা এখানে থেকে গেলাম শুধু তোমার জন্যেই। কাল রাত্রে তোমার ঘুম হয়নি, আজও হবে না।
আজ সারা রাত জেগে তোমাকে একখানা ছবি আঁকতে হবে। বিস্ময়ে বিমূঢ় হয়ে কৃষাণু বলে, ছবি আঁকতে হবে? কেন? কিসের ছবি? একইভাবে আইভি বলে, রোগ তোমার সারেনি কৃষাণু, চাপা আছে মাত্র। ও রোগ এমনিতে সারে না। দৃষ্টি বিভ্রমের মুহূর্তটিতে তোমার অবচেতন মন যে দৃশ্যটি দেখবার জন্য কাঙালপনা করে, চর্মচক্ষুকে সেই ছবিখানেই নৈবেদ্য দিতে হবে, না হলে এ রোগের হাত থেকে তোমার নিষ্কৃতি নেই কৃষাণু। স্তব্ধ হয়ে বসে থাকে কৃষাণু। আইভি মুখ তুলে তাকায়, অদ্ভুতভাবে হাসে, বলে, কি ভয় পেলে? আমি জানি আমার ইচ্ছার বিরুদ্ধে তুমি আমার গায়ে হাত দেবে না। দিও না কেমন? ছবিখানা তোমার স্কেচবুকেও রেখো না। আমার ফিগারটা বড় পিকুইলিয়ার, মুখ না আঁকলেও লোকে চিনে ফেলতে পারে। এতক্ষণে সাহস সঞ্চয় করে কৃষাণু বলে, আমি রাজি নই আইভি। ভ্রু কুচকে আইভি বলে, কেন? কেন রাজি হচ্ছ না? দুটি শর্তে আমি রাজি হতে পারি। বলো। প্রথমত, কোনো কারণেই আজ রাত্রে তুমি আমাকে স্পর্শ করবে না। আইভি হেসে ফেলে, বলে, মেনে নিলাম ওই শর্ত। তোমার ইচ্ছার বিরুদ্ধে তোমাকে স্পর্শ করব না। দ্বিতীয়টা? কৃষাণু লক্ষ্য করল কথা দেওয়ার সময় অল্প উকুলের প্যাঁচ কষেছে আইভি, কিন্তু এই নিয়ে কিছু বলা যায় না। অর্থাৎ বলা যায়, কিন্তু তাহলে বলতে হয় নিজের ওপরেই অতটা সংযম নেই কৃষাণুর। সেটা এই অবস্থায় স্বীকার করাটা ঠিক নয়। তাই বলে, দ্বিতীয়টা হচ্ছে শুধু এক রাতের জন্য নয়, দিতে হবে আমাকে সমস্ত জীবনের জন্য এই অধিকার। এবারেও আইভি হেসে ফেলে, বলে, সেটা কাল বলবো। না আইভি, সিটিং দেওয়ার আগেই তোমাকে মনস্থির করতে হবে। যদি নাকচ করো আমার প্রার্থনা, তাহলে তোমাকে মডেল করে ছবি আঁকবো না আমি। আইভি কি যেন একটু ভাবে, তারপর বলে, কৃষাণু, আজকের রাতটা শুধু তোমার আর আমার। এই জীবনটা তো শুধু তোমার আর আমার নয়, তোমার পরিবারের লোকেরাও আছেন, আমারও পরিবারের লোকেরা আছে। বাধা দিয়ে কৃষাণু বলে, আমার তিনকুলে কেউ নেই আইভি, যার কাছে আমাকে জবাবদিহি করতে হতে পারে। তোমার তরফে এবার তো আগ্রহ আছেই। আর তোমার বাবা? হ্যাঁ হ্যাঁ কৃষাণু, বাবাকে নিয়েই কথা। তোমার আমার বিয়ে তিনি কিছুতেই অনুমোদন করবেন না। একেবারে নিঃসম্বল হয়ে আমাদের দুজনকে নেমে আসতে হবে পথে। সে দুঃসাহসিক অভিযানের জন্য আমি অবশ্য তৈরি, কিন্তু তুমি কি অতটা পারবে? তা যদি পারবো বলে মনে করো, তাহলে শুধু আজকের এই রাতটা নয়, আমার সারা জীবনটাকে দিতে পারি তোমার রং তুলির হাতে তুলে। কৃষাণু মুখে ফুটে ওঠে বিজয়ের হাসি। ওর হাত দুটি ধরে বলে এতক্ষণে সব কথা। বুঝিয়ে বলে যে ভয় পাওয়ার কিছু নেই, নিশ্চিন্ত করে আইভিকে। জানায় ভবতারণবাবুর পূর্ণ সম্মতি আছে। বস্তুত অনেকদিন আগে থেকেই তিনি মনোনয়ন করেছেন কৃষাণুকে। আইভি সহযাত্রী করে কৃষাণুকে দার্জিলিং পাঠানোর মূলে তার যে গোপন বাসনা ছিল সেটাও জানায়। হেসে বলে, আমি শুধু তোমাকে এসকর্ট করতেই আসিনি, আমি এসেছি একটা ডিপ্লোম্যাটিক মিশন নিয়ে। আমার এই কূটনৈতিক অভিযানের সাফল্যে এখন তুমি আমাকে অভিনন্দন তো করতে পারো, ইচ্ছা হলে। আইভি কোনো কথা বলে না, ধীরে ধীরে নিজের হাতটা ছাড়িয়ে নিয়ে উঠে চলে যায় বাইরে। কৃষাণু একা বসেই থাকে। 2 মিনিট, 5 মিনিট, 10 মিনিট, ফিরে আসে না। তারপর আইভি অবশ্য ফিরে আসে, একা নয়, 2জন লোক নিয়ে। কৃষাণুর দিকে একবারও তাকায় না মুখ তুলে, একটা কথাও বলে না। তার মালপত্র গুছিয়ে তোলে সুটকেসে, বেডিংটা বেঁধে দেয় কাঞ্চা। কুলির মাথায় মালপত্র চাপিয়ে চলে যাবার সময় ওর দিকে ফিরে শুধু বলে, আজ রাত্রির হোটেল চার্জ মেটানো আছে, কাল সকালে আপনি জগদীশবাবুর বাড়িতে চলে যাবেন। নমস্কার। আকাশ পাতাল কিছুই বুঝতে পারে না কৃষাণু, স্তম্ভিত হয়ে বসে থাকে।
দিন 7 পরে কৃষাণু কলকাতায় ফিরে এলো। ইতিমধ্যে অবশ্য পুজোর ছুটি শুরু হয়ে গেছে কলকাতায়। দলে দলে যাত্রীরা আসতে শুরু করেছে শৈলপুরীতে। দার্জিলিংয়ে উৎসবের সবে শুরু। এ সময় সবাই ওঠে, নামে না বড় একটা কেউ। কৃষাণু জানতো ইতিমধ্যে ওদের মেসের বাকি কজন নিশ্চয়ই চলে গেছে যে যার বাড়ি। শূন্য মেসে গিয়ে করবারও কিছু নেই, কিন্তু 7 দিনেই সে অতিষ্ঠ হয়ে উঠল দার্জিলিংয়ে। আইভির সঙ্গে দেখা করতে গিয়েছিল হোস্টেলে, দেখা হয়নি, মানে দেখা করেনি আইভি। একদিন এসেছিল সে জগদীশবাবুর বাড়িতে, ওকে যেন চিনতেই পারেনি। মণিমালা বোধহয় সেটা নজর করেছিলেন। প্রশ্নও করলেন কৃষাণুকে, আইভির সঙ্গে আপনার আলাপ নেই? না বলতে পারলেই বাঁচে, কিন্তু কৃষাণু জানে প্রশ্নকর্ত্রীর অজানা নয়। সেই নিয়ে এসেছে আইভিকে দার্জিলিংয়ে। পরদিনই সে ফিরে আসার জন্য প্রস্তুত হলো। আপত্তি করেছিলেন মণিমালা, জগদীশবাবু, কিন্তু কৃষাণু রাজি হয়নি। কলকাতার মেসে পৌঁছে দেখে ঘরে তালা মারা। রামনন্দনও নেই নাকি? হয়তো কেশুবাবুও নেই দেখে ছুটি নিয়ে এসে ফুলবাড়ি গায়ে গেছে এবার ছুটিতে। তালা খুলে ঘরে ঢুকে জানলাগুলো খুলে দেয়। বাইরে এখনো চঞ্চনে রোদ আছে, কিন্তু ওদের মেসের ঘুপচি ঘরে নেমে এসেছে সন্ধ্যার অন্ধকার। আলোটা জ্বালতে হয়, ঘুমুট গরম, ফ্যান নেই ওদের ঘরে। বিছানাটা খুলে পেতে ফেলল খাটে। তক্তপোষের উপর চিত হয়ে শুয়ে পড়ে। পাশেই মিস ম্যানেজার সুব্রত দাসের চৌকিতে পড়ে আছে তালপাতার একখানা পাখা, সেটা নিয়ে জোরে জোরে হাওয়া খেতে থাকে। হাসি পায় কৃষাণুর। সেপ্টেম্বরে প্রায় মাঝামাঝি, অথচ গুমোট গরম লাগছে আজ ওর। আসলে হয়তো সত্যিই গরম নেই, দার্জিলিংয়ের আবহাওয়া থেকে নেমে এসে এই দুরবস্থা হয়েছে ওর। গেঞ্জিটাও খুলে ফেলে শেষ পর্যন্ত। দূরে কোথাও সানাই বাজছে, আসন্ন পুজোর বারোয়ারি তলায় নাকি, কিন্তু ঢাকের আওয়াজ তো নেই। নাকি রেডিওতে বাজছে কোথাও। চুপচাপ শুয়ে শুয়ে সানাইয়ের সুরে ডুবে রইল কিছুক্ষণ। 7 দিন সে ছিল দার্জিলিংয়ে। কত নতুন দৃশ্য দেখেছে, কত ঘুরেছে ছায়া শীতল পথে পথে, কিন্তু ভারাক্রান্ত মনটা স্বস্তি পায়নি। কেন অমন অদ্ভুতভাবে সমস্ত বাঁধন ছিঁড়ে চলে গেল আইভি? কী কারণে আঘাত পেল সে? কিছুই বুঝতে পারেনি, কিন্তু মন বড় অবুঝ। প্রত্যেকটি জিনিসের জন্য একটা করে ব্যাখ্যা দিতে না পারলে সে সন্তুষ্ট হয় না। মনকে শেষ পর্যন্ত কৃষাণু বুঝিয়েছিল, আইভি যা মুখে বলে তাই সে বিশ্বাস করে। আইভি পাপ পুণ্য মানে না, সতীত্ব তার কাছে একটা কুসংস্কারী। হয়তো এমনভাবে আরও কত রাত সে কাটিয়েছে তার অন্যান্য বন্ধুদের সঙ্গে। কেউ কখনো ওকে স্পর্শ করেনি, এটা হতে পারে? বাজে কথা, কৃষাণু বিশ্বাস করে না। চরিত্রহীন ফ্লার্ট একটা। সেদিনও সে একটা নতুন অভিজ্ঞতা সঞ্চয় করতে চেয়েছিল। কৃষাণুকে করতে চেয়েছিল তার এক রাতের খেলার পুতুল, তার কামনার সাময়িক শিকার। হয়তো ভেবেছিল কৃষাণু ঘাবড়ে যাবে ভবতারণবাবুর নাম শুনে। হয়তো এক রাত্রির প্রসাদ দিয়ে কৃষাণু সসংকোচে সরে দাঁড়াবে, যেই শুনবে ভবতারণ ঘোষাল এটা বরদাস্ত করবেন না। পুলিশ সাহেবের নাম শুনে আইভির আরেকটি বন্ধু কি যেন ফিল্ম ডাইরেক্টরের নাম নিয়ে যে খেলা করেছিল আইভির সঙ্গে, সে যেমন কেটে পড়েছিল, হয়তো কৃষাণু তেমনই সরে পড়বে। কিন্তু তা হলো না। ভবতারণবাবুর নাম শুনেও ও যখন পিছোপা হলো না, তখন সাবধান হতে হলো আইভিকে। বুঝল এক রাত্রে সাময়িক ফুর্তিতে শেষ হবে না এ অধ্যায়, এর চেয়ে টেনে চলতে হবে সারা জীবন। তাই তৎক্ষণাৎ নিজেই সরে গেল আইভি। অথচ কি দরাজ গলায় সে বলেছিল বাপ ত্যাগ করলেও সে কৃষাণুর হাত ধরে পথে নামতেও রাজি। মেয়ে মানুষ যাত্রাই এরকম, ভাবে কৃষাণু। এতদিন মুখ তুলে ওদের দেখেনি, শান্তিতে ছিল। কি কুক্ষণে যে ইভার ফাঁদে পড়ে জ্ঞান বৃক্ষের ফলের দিকে চোখ তুলে তাকিয়েছিল, আজ এই কমাসে ওর সুখ শান্তি সব নষ্ট করেছে ওরা। ইভার ছলনায় প্রায় মরতেই বসেছিল তো সেদিন। আইভিও কম গেল না, সুখের সপ্তম স্বর্গে ওকে তুলে দিয়ে মইটিক হাতে নিয়ে কেটে পড়ল। আর আছেন একজন পাটনাবাসিনী একলিপি বান্ধবী, যাকে চিনি না জানি না, তারই কি হুকুমের সুর।
ভোর 5টায় স্টেশনে হাজিরা দাও। ট্রামে উঠতে যার পয়সা থাকে না, অর্ধেক দিন হেঁটে স্প্ল্যানেড চলে যায়, তাকে কিনতে হবে 1 ডজন রজনীগন্ধা। না হোক 8-10 আনা তো বটেই। সে ফার্স্ট ইয়ারে পড়বার সময় এক অধ্যাপকের মৃত্যুতে গ্লোব নার্সারি থেকে 1 ডজন রজনীগন্ধা কিনেছিল। জীবনে সেই প্রথম আর সেই শেষ। উনি হুকুম করে বসলেন, অধ্যাপকের মৃত্যুতে যেমন ফুল কিনেছিলে, এবার ছাত্রের অন্ত্যেষ্টিক্রিয়ার জন্য তেমনই আবার ফুল কেন। কি না, আমি তোমার সঙ্গে রোম্যান্টিক প্রেম করছি, ধন্য করেছি তোমাকে। হঠাৎ কি মনে পড়ায় উঠে বসে একবার, ডাকবাক্সটা দেখলে হতো, নিশ্চয়ই চিঠি এসেছে তার। এতদিন চুপ করে থাকার মেয়ে তো নয় তিনি। যথেষ্ট শিক্ষা হয়েছে, এরপর সব সম্বন্ধ চুকিয়ে দেবে সে এই বিজাতীয়দের সঙ্গে। এতদিন যেমন ছিল তেমনই থাকবে। চিঠির বাক্সটা খুলে দেখে খানকর চিঠি জমেছে একদিনে। ওর নামে আছে 2খানা, একটা শুভ বিবাহ মার্কা। টুকলির বিয়ে হয়ে গেছে গতকাল রাত্রে, বাচ্চা গেছে। দ্বিতীয়খানা, হ্যাঁ, যা আন্দাজ করেছিল তাই, সাহার চিঠি। খুলে পড়তে যাবে এমন সময় কে যেন কড়া নাড়ল সামনের দরজায়। খোলা চিঠিখানা বালিশের তলায় চাপা দিয়ে বাইরে আসে কৃষাণু। বাইরে আধো অন্ধকারে ওর জন্য অপেক্ষা করছিল এক অপরূপ বিস্ময়। কৃষাণুবাবু এখানে থাকেন? কৃষাণু রায়। অবাক বিস্ময় ওর দিকে আধ মিনিট নিষ্পলক তাকিয়ে থাকে কৃষাণু। বারান্দার বাতিটা জ্বালতে ভুলে যায়। আধো আলোয় দরজার চৌকাঠে ফ্রেমে বাঁধানো একটি নারী মূর্তির অস্পষ্ট সিলুয়ে। বাতির সুইচটা জ্বালা দরকার, এটা অভদ্রতা হচ্ছে। কিন্তু আলো জ্বালতেই জানা যাবে ও শ্যামা না শুভ্রা, ও সুরূপা না রূপহীনা। কৃষাণুবাবু এখানে থাকেন? কৃষাণু রায় দ্বিতীয়বার প্রশ্ন করে মেয়েটি। মরিয়া হয়ে বাতিটা জ্বেলে দেয় কৃষাণু। ওর বয়স কত? ও কি শ্যামা না শুভ্রা? ও কি সুরূপা না অপরূপা? এসব কথা ভাববার অবকাশই পেল না কৃষাণু। ওর চেহারার একটি জিনিস মাত্র নজরে পড়ল কৃষাণুর, সেটাকে বলা যায় ব্যক্তিত্ব, যা মাপবার কোনো মানদণ্ড নেই। বিবেকানন্দের চোখের দৃষ্টিতে, বঙ্কিমচন্দ্রের চাপা ঠোঁটে যে ব্যক্তিত্ব ফুটে ওঠে তা শুধু বোঝা যায়, বোঝানো যায় না। মেয়েটি কোনো উৎসব বাড়ি থেকে উঠে এসেছে অল্প সময়ের ছুটি নিয়ে। ওর সমস্ত শরীরে সে সংবাদের ছাপ, যেন টুকলির বিয়ের উৎসব এ নয়। ওর গায়ে জড়িয়ে রয়েছে গত রাত্রের বাসর ঘরের কিসের একটা সৌরভ, বাসি ফুলের, সেন্টের অথবা উৎসবমগ্না কিশোরী তরুণী যুবতীর স্বতঃস্ফূর্ত একটা পদ্মগন্ধ। কিন্তু তা সত্ত্বেও মনে হলো কৃষাণুর কারুকার্য খচিত এই খাপটা বাহুল্য মাত্র। খাপের আড়ালে লুকিয়ে আছে বুদ্ধিদীপ্ত একখানি ঝকঝকে তলোয়ার। আর দেরি করা বুদ্ধিমানের কাজ হবে না, তাই সামলে নিয়ে কৃষাণু বলে, থাকেন কিন্তু এখন তো নেই। এই দার্জিলিং থেকে ফেরেননি এখনো? দার্জিলিং? দার্জিলিংয়ের কথাও জানলো কোথা থেকে? কৃষাণু শুধু গম্ভীর হয়ে বলে, না, ফিরতে বোধহয় ওর দেরি হবে। ও, দাঁত দিয়ে ঠোঁটটা কামড়ে ধরে কি যেন ভাবছে সাহা। কৃষাণু এলে কিছু কি বলতে হবে? প্রশ্ন করে কৃষাণু। না, বলতে কিছুই হবে না, চিঠিতেই আমি লিখব। আচ্ছা, আপনার নামটা শুধু জেনে যাই, চিঠিতে উল্লেখ করব, না হলে বিশ্বাস করবে না হয়তো যে আমি এসেছিলাম। ও আচ্ছা, আমার নাম সুব্রত দাস। আচ্ছা, আপনি তো মেসের ম্যানেজার। সত্যি অবাক হতে হয় এবার। বলে, আপনি কি করে জানলেন? মেয়েটি হেসে বলে, আপনাদের মেসের রামনন্দন আমার পরিচিত। যদি কিছু না মনে করেন তাহলে একটা অনুরোধ করি। বলুন বলুন। বলছি, কৃষাণুবাবুর ঘরটা একবার দেখে যেতে পারি? অনায়াসে, আসুন আমার সঙ্গে। কৃষাণু আমারই রুমমেট। জানি সে কথা। বলে মেয়েটি ওর পিছনে পিছনে আসে। ঘরে এসে প্রথমে গেঞ্জিটা গায়ে চড়ায়, এতক্ষণে একটু ভদ্রস্ত লাগে। বিছানার চাদরটা ভীষণ ময়লা, ট্রেনের কালিমায় মলিন। এর উপর ওকে বসতে বলা যায় না। কাঠের ফোল্ডিং চেয়ারটা ঠেলে দেয় মেয়েটির দিকে, বলে, বসুন, এটাই আমাদের ঘর। কোনটা কৃষাণু সিট বলে দিতে হবে না আশা করি।
সাহা বসে না, ঘরটাকে ভালো করে লক্ষ্য করে। দেওয়ালের চাপড়া খুলে পড়েছে এখানে ওখানে। বারান্দার ওপাশে খাড়া প্রাচীরে সারা গায়ে নোনা ধরা লালচে ইটের দগদগে ঘা। পুরনো দেওয়ালে পেরেক প্রায় খুলে আসে হলহল করে। সারা দেওয়ালে মশারি টাঙাবার জন্য পেরেক পোতার গর্ত। সে আমলে লোহার টি আয়রনের পেটাটালির ছাদ জং ধরে ফাটিয়েছে ছাদকে। গত বর্ষায় সেই ফাটল দিয়ে নেমেছে বর্ষার বসুধারা চিহ্ন। ভারী খুশি হয়েছে কৃষাণু মনে মনে। রীতিমতো জব্দ হয়েছে সাহা। বেশ চাল চেলেছে সে। কেন বলে দিতে হবে না কেন? প্রশ্ন করে সাহা। ইচ্ছে করেই আর এক ধাপ এগিয়ে যায় কৃষাণু। বলে, ও টেবিলের উপর ফটোর স্ট্যান্ডটি দেখেই আপনার বোঝা উচিত ছিল ওটাই ওর সিট। ধীরে ধীরে এগিয়ে যায় সাহা। আঁচলের তলা থেকে এতক্ষণে হাতটা বার করে। এতক্ষণে নজরে পড়ে আঁচলের তলায় ওর হাতে ধরা ছিল একগোছে রজনীগন্ধা। টেবিলে সেটাকে নামিয়ে রেখে ফ্রেমে বাঁধানো সুব্রতর ফটোটা তুলে নেয়। কেমন যেন ক্লান্ত বিষণ্ণ লাগছে ওকে। যেন একটা বুক চাপা দীর্ঘশ্বাসকে সে কোনো মতে আটকে রেখেছে। সুব্রতর ফটোখানা ধরা আছে ওর হাতে, কিন্তু সেদিকে ওর দৃষ্টি নেই। জানলা দিকে বাইরে তাকিয়ে আছে সে এক দৃষ্টিতে নোনা ধরা দেওয়ালের দিকে। ওখানে একটা ক্ষতচিহ্ন, এক শিশু মহিরুয়ের বীজ পড়েছিল ওখানে। বাড়িওয়ালা মিস্ত্রি রেখে গাছটা উপড়ে ফেলেছে। অ্যাসিড দিয়ে পুড়িয়েছে শিকড়ের শেষ চিহ্নটুকু পর্যন্ত। সেই কালো গহ্বরটার দিকে তাকিয়ে কি যেন ভাবছে সাহা। সানাইয়ের প্রোগ্রামটা এখনো শেষ হয়নি। ক্লান্ত বিষণ্ণ সানাইয়ের করুণ সুর এখনো ভেসে বেড়াচ্ছে সন্ধ্যা বাতাসে। আঁচলের তলা থেকে মুক্তি পাওয়া রজনীগন্ধাও যুক্ত করেছে তার সৌরভ হঠাৎ ওঠা একটা দমকা হাওয়ায়। কৃষাণু এক দৃষ্টি দেখছিল আনমনা মেয়েটিকে। এতক্ষণে অবকাশ পেল ভালো করে লক্ষ্য করতে ওর সাজ পোশাক। উৎসব পরের সুসজ্জিত আয়োজন, কিন্তু খুঁটিয়ে দেখবার সুযোগ পেল না। ওর কেন যেন মনে হলো এই শ্রান্ত সায়াহ্নে ওই রুদ্ধশ্বাস মেয়েটি ক্রমশ হারিয়ে ফেলছে নিজ দেহভার। ও যেন বাস্তবে ওখানে নেই। ও যেন একটা স্বপ্ন, এখনই মিলিয়ে যাবে। কৃষাণুর পায়ের পাতা থেকে একটা শিরশিরানি উঠে আসে শির দাঁড়াবে। এই অনুভূতিটাকে ও চেনে। যা ভেবেছে তাই। ধূপের ধোঁয়া যেমন আবছা নীল রঙে শুরু হয়ে ধীরে ধীরে মিলিয়ে যায় বাতাসে, ঠিক তেমনি করে একে একে মিলিয়ে যেতে থাকে ওর বহিরাবরণ। গ্রীষ্মের মধ্যাহ্নে গরম পিচি ঢালা রাস্তায় যেমন মিলিয়ে যায় ছলকে পড়ার জল কোনো চিহ্ন না রেখে, ঠিক তেমনি করেই একটা আর্তনাদ ওর গলা চিরে বেরিয়ে আসছিল। দু হাতে মুখ ঢেকে বসে পড়ে নিজের চৌকিতে। সে শব্দে হঠাৎ চমকে তাকায় মেয়েটি। বলে, কি হলো? অনেক কষ্টে কৃষাণু আত্মসংবরণ করে। সানাইয়ের আওয়াজটাও থেমে গেছে। হঠাৎ বসতে গিয়ে বাঁ পায়ে বৃদ্ধাঙ্গুষ্ঠটা মুচকে গেল। আর তৎক্ষণাৎ শারীরিক প্রচণ্ড যন্ত্রণায় সে সম্বিত ফিরে পায়। না, হারিয়ে যাওয়া কাপড় জামা আবার ফিরে এসেছে। প্রত্যক্ষ ওকে পার করা দৃষ্টিটা মিলিয়ে গেছে। সামনে নিয়ে কৃষাণু বলে, না, ওই মাথাটা কেমন ঘুরে উঠেছিল। অপ্রস্তুত হয়ে চুপ করে দাঁড়িয়ে থাকে সাহা। ভীষণ রাগ হয়ে যায় কৃষাণুর। একটু তলিয়ে দেখলে বুঝতে পারত রাগটা ওর হয়েছিল ওর রোগের পুনরাক্রমণে। আর সেজন্যে মেয়েটির কোনো দোষ নেই। কৃষাণু মনে মনে আশা করেছিল এবার মেয়েটি নীরবে বিদায় নেবে। তবু তাকে চুপ করে দাঁড়িয়ে থাকতে দেখে একটু রূঢ় স্বরেই বলে, আমি অসুস্থ, একটু বিশ্রাম করব, আর কিছু বলবেন? মেয়েটি রীতিমতো বিহ্বল হয়ে পড়ে। বলে, এখানে তো দ্বিতীয় কাউকে দেখছি না, এভাবে অসুস্থ আপনাকে ফেলে রেখে। কৃষাণু হাতখানা টেনে নিয়ে নারীর স্পন্দন অনুভব করে। হাতখানা ছাড়িয়ে নেয় কৃষাণু। বলে, মাপ করবেন, আমি একটু একলা থাকতে চাই। সাহা একটা মুহূর্ত ইতস্তত করে, যেন কিছু বলবে সে। কিছু বলে না শেষ পর্যন্ত। একটা বোবা কান্না সত্যিই বুক ঠেলে উঠে আসছিল কৃষাণুর। সে শুয়েই পড়ে। ওর বালিশটা মাথার নিচে ঠিক করে দিয়ে মেয়েটি নীরবেই চলে গেল।
বাইরে দাঁড়ানো ট্যাক্সিটা বিদঘুটে একটা হাসির আওয়াজ তুলে জবনিকা টানল এই অধ্যায়ের। অনেকক্ষণ চুপ করে শুয়ে পড়ে থাকার পর বেশ সুস্থ বোধ করে। পায়ের আঙুলে বেশ ব্যথা আছে এখনো। চোখ তুলে তাকায়, উঠে বসে, যেন একটা স্বপ্ন দেখে উঠল এই মাত্র। উৎসব মুখরিত বাসর রজনীর যে মৃদু সৌরভ নিয়ে এসেছিল ওর স্বপনচারিণী, বাতাসে যেন তার স্পর্শ তখনও লেগে আছে। সত্যিই স্বপ্ন দেখছিল নাকি এতক্ষণ? থার্ড ক্লাস কামরায় কাল সারাটা রাত দুটি চোখের পাতা এক করতে পারেনি, তাই কি নিজের ঘরে এসে খাটে শুয়ে ঘুমিয়ে পড়েছিল? সাহা তাহলে আসেনি? সবটাই স্বপ্ন? কিন্তু না, এ সৌরভ তো স্বপনচারিণীর পদ্মগন্ধ নয়। ওই তো টেবিলের উপর মুখ গুজরে পড়ে আছে এক গুচ্ছ রজনীগন্ধা। নাটকের মতো জীবনটাও যেন অঙ্কে আর গর্ভাঙ্কে ভাগ করা। ঈশানুর মনে হয় এবারকার পুজোর ছুটিটা প্রথম অঙ্কের দীর্ঘ বিরতি। জং ধরা টি আয়রনগুলোর দিকে তাকিয়ে চুপ করে পড়ে থাকে একা মেসে। মাঝে মাঝে জোর করে বই খুলে বসে, মনকে বোঝায় নতুন জন্ম হয়েছে তার, নাকি পুনর্মুষিক হয়েছে এতদিনে আবার। সন্ধ্যেবেলায় গিয়ে ইলাকে পড়াবার দায় নেই, সে গেছে মাসিমার বাড়ি পুজোর ছুটিতে। ইভা চলে গেছে শ্রীরামপুরে। খবরটা পেয়েছিল ও বাড়িতে গিয়ে। ইভার শ্বশুর মারা গেছেন। মৃত্যুকালে তিনি নাকি তার স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তি দিয়ে গেছেন পুত্রবধূকে, পুত্রকে নয়। যদিও শেষ সময় কোথা থেকে কি করে খবর পেয়ে এসেছিল সুকান্ত, শ্রাদ্ধ শান্তি মিটিয়ে চলে গেছে নিশ্চিন্ত হয়ে, সব বাঁধন কাটিয়ে। ভবতারণ আগের মতোই মেয়েকে নিজের কাছে এনে রাখতে চেয়েছিলেন, ইভাই রাজি হয়নি। শ্বশুরের সম্পত্তি এতদিন দেখাশোনার অভাবে নষ্ট হয়েছে, আর নাকি নষ্ট হতে দেওয়া চলে না। তাই ইভা শ্রীরামপুরেই থাকে আজকাল। কৃষ্ণ শুনি অবাক হয়ে ভাবে, কার জন্য এই যক্ষের ধন আগলে রাখছে ইভা? সে কি আশা করে পুডিংয়ের লোভে না হোক, অন্তত সম্পত্তির লোভেও একদিন ফিরে আসবে সুকান্ত? ফেলে আসা দিনগুলোর কথা বারে বারে মনে পড়ে, ইভার সঙ্গে পরিচয়ের দিনগুলো। সকাল 10টায় ছুটত ইউনিভার্সিটিতে, 4টে বাজলে বেরিয়ে আসতো। কখনো বসতো গোলদিঘিতে, কখনো হাঁটতে হাঁটতে চলে যেত স্প্ল্যানেডে। সেখান থেকে ধরতো দক্ষিণমুখ ট্রাম, গিয়ে উঠত ন্যাশনাল লাইব্রেরিতে। রিজার্ভে রাখা বই ইস্যু করিয়ে পড়তো ঘন্টার 1.5-2। 6টা বাজলেই ভারী মিষ্টি একটা ঘন্টার আওয়াজ শোনা যায়। বই বন্ধ করে উঠে পড়ত। পিচি ঢালা পথটুকু পার হয়ে হাজরা রোডে হেঁটেই চলে আসতো। শেড দেওয়া আলোকোজ্জ্বল টেবিলের একটা কোণা যেন ওকে টেনে নিয়ে আসতো। সেখানে বসে ও ট্রান্সলেশন সংশোধন করে দিত ওর ছাত্রীর, আর সামনে বসে অঙ্ক কষত এলু। কৃষাণুর ষষ্ঠ ইন্দ্রিয় সজাগ হয়ে থাকত কখন নড়ে ওঠে জোড়া হাতি আঁকা শান্তিনিকেতনী পর্দাটা। কোথা দিয়ে যে সময় কেটে যেত তা যেন টেরই পাওয়া যায় না। ফিরে আসতো আবার 3 নম্বর বাসে। আলোকোজ্জ্বল চৌরঙ্গি পার হয়ে হু হু করে ছুটে এসে পৌঁছত মেসে। সিঁড়ি দিয়ে দোতলায় উঠে নিজের ঘরে ঢোকার আগে এক নজর দেখে নিত কাঠের ছোট্ট ডাক বাক্সটা। কোনো দিন ওর ভিতর থেকে উদ্ধার করত চিঠি। অনেক রাত পর্যন্ত সেদিন ঘুম আসতো না। চিঠি পড়া, জবাব লেখা, অথবা আপন মনে না দেখে লিপিবন্ধুর মানসচিত্রে যোজনা করত নূতন নূতন রং। এখনই কোনোটাই নেই, না সে ইউনিভার্সিটিতে কলমুখরিত গুঞ্জন, না সান্ধ্য টিউশনের মায়াজাল, না চিঠির কাগজে বিনি সুতোর মালা গাঁথা। চিঠি লেখা বন্ধ হয়ে গেছে, মনে হয় সে পরিচ্ছেদও শেষ হয়েছে একেবারে। খান 2 চিঠি লিখে জবাব না পেয়ে শেষ পর্যন্ত রেজিস্ট্রি চিঠি দিয়েছিল কৃষাণু। প্রত্যাখ্যাত হয়ে ফিরে এসেছে সেটা। এই লিপি বন্ধুত্বে শুরু হয়েছিল যেমন আকস্মিকতায়, শেষও হলো তেমনই ভাবে। সাহার শেষ চিঠিখানা পড়েছিল কৃষাণু পরে, আর সেই জন্যেই বারে বারে লিখেছিল সাহাকে। কিন্তু সম্ভবত নতুন যোগসূত্র স্থাপন করতে সাহা রাজি নয়। শেষ চিঠিখানা কৃষাণু প্রায়ই পড়ে। সাহা লিখেছিল, স্টেশনে তোমাকে দেখতে না পেয়ে অত্যন্ত মর্মাহত হয়েছিলাম। শুধু মর্মাহতই নয়, অপমানিত।
তখন আসল কারণটা জানা ছিল না আমার। বাড়িতে এসেও মনটা শান্ত হলো না, কেমন যেন একটা জ্বালা বোধ হচ্ছিল। সত্যিই তাহলে হেরে গেলাম সেই একটা অজাত প্রতিদ্বন্দ্বিনীর কাছে। বিয়েবাড়িতে অসংখ্য কাজ, চারদিক থেকে সবাই আমাকে ঘিরে রইল সারাটা দিন। তবু মনটা লুকিয়ে লুকিয়ে গুবড়ে মরে। দাদা থাকলে এতটা দায়িত্ব ছিল না আমার। আমি আবার কলকাতা পথঘাট ভালো চিনিও না। সত্যি কথা বলতে কি, এখন বুঝছি মনে মনে তোমার উপর নির্ভর করেছিলাম অনেকটা। ভেবেছিলাম স্টেশন থেকেই ধরে নিয়ে যাব তোমাকে বিয়ে বাড়িতে, সবার সাথে আলাপ করিয়ে দেব। লজ্জা ভেঙে গেলে আর কোনো অসুবিধা তোমার হবে না। তোমার ছুটি হয়ে গেছে, সুতরাং তোমাকে পুরোপুরি না পাওয়ার কোনো কারণ নেই। দুজনে একসঙ্গে সারতে পারবো বিয়ের বাজার। তাই স্থির করলাম তোমাকে খুঁজে বার করতে হবে। মাসতুতো এক ভাইকে সঙ্গে করে গেলাম তোমাদের মেসে। শুনলাম কি একটা প্রয়োজনে তুমি দার্জিলিং চলে গেছো। কবে ফিরবে তা ওরা বলতে পারলেন না। আমি কিন্তু হাল ছাড়িনি। তুমি আগে একটা চিঠিতে লিখেছিলে একজন বড় পুলিশ অফিসারের মেয়েকে তুমি পড়াও। নামটাও মনে ছিল, ভবতারণ ঘোষাল। ভাবলাম ঘোষাল সাহেব নিশ্চয়ই বলতে পারবেন কতদিনের জন্য তুমি দার্জিলিং গেছো। তার মেয়ের প্রাইভেট টিউটর কতদিন অনুপস্থিত থাকবেন। টেলিফোন গাইড খুঁজে হদিশ পেতে দেরি হলো না। টেলিফোন করলাম। ফোন ধরলেন ঘোষাল তনয়া ইভা দেবী। তোমার খোঁজ করছে শুনে জানতে চাইলেন আমি কে। বললাম আমি তার বান্ধবী। ইভা দেবী কি জানি কেন আলাপ করতে চাইলেন আমার সঙ্গে, নিমন্ত্রণ করলেন তার বাড়িতে। তার কৌতূহল চরিতার্থ করতে নয়, গেলাম আমি নিজের গরজেই। তোমাকে জানবার কোনো সূত্র তো তুমি আমাকে দাওনি। দেখাই যাক না এ ভদ্রমহিলার কাছ থেকে তোমার নতুন কোনো তথ্য পাওয়া যায় কি না। গেলাম। হ্যাঁ, অনেক নতুন তথ্য সংগ্রহ করা গেল বটে। জানলাম তুমি দার্জিলিংয়ে পৌঁছে দিতে গেছো ইভার ছোট বোনকে। ছোট বোন শুনে ভেবেছিলাম মেয়েটি এতই ছোট যে পৌঁছে না দিলে সত্যই সে যেতে পারে না। সে ভুল ভাঙল দেওয়ালে টাঙানো ওদের 3 বোনের একটা ফটো দেখে। বুঝলাম কেন তুমি স্টেশনে আসোনি। কথাবার্তায় মনে হলো শুধু আইভি আর ইভা দেবী নয়, স্বয়ং ঘোষাল সাহেবও তোমাকে খুব স্নেহ করেন। তিনি তোমাকে চান অতি নিকট আত্মীয় রূপে। তাই এই চিঠি লিখছি। আমাকে মাপ করো তুমি। এত কথা আমি জানতাম না। তোমাকে একজন ব্রিলিয়েন্ট কেরিয়ারে নিঃসম্বল ছাত্র বলেই জানতাম এতদিন। তাই জানতে দিয়েছিলে তুমি। আসলে তুমি যে স্বনামধন্য অপুত্রক ভবতারণ ঘোষালের জামাতা হবার স্বপ্ন দেখছো, তা তো আমাকে ঘুণাক্ষরেও জানাওনি এতদিন। জানালে ছেলে মানুষের মতো এ প্রগল্ভতা কখনো করতাম না নিশ্চয়ই। একটা কথা, আমি কৃষাণু রায়কে মনে মনে যে রঙে এঁকেছিলাম, আজব শহর কলকাতায় এসে দেখছি কৃষাণু রয় বাস্তবে সেরকম নয় মোটেই। আমি যে কৃষাণু রয়কে চিনতাম সে কেমন জানো? সে তুমি মেয়েদের দিকে চোখ তুলে তাকাতে পারো না। সে তুমি অনাত্মীয়া কোনো তরুণী মেয়ের সঙ্গে প্রমোদ ভ্রমণের প্রস্তাবে মূর্ছা যাও। সে তুমি তোমার লিপিবন্ধুর কাছ থেকে কখনোই গোপন করতে পারো না তোমার আসন্ন বিবাহের সংবাদ। আমার ভীষণ কৌতূহল হচ্ছে তোমাকে দেখতে। কেমন মানুষ তুমি? আমার স্বনির্বন্ধ অনুরোধ, তুমি একবার এসে দেখা করো আমি পাটনা ফিরে যাবার আগে। যদি না আসো তবে আমি আবার একবার যাব তোমাদের মেসে। ভয় নেই, নতুন করে জড়াবো না তোমাকে। আমার মনে আর কোনো দুঃখ নেই। যে বেদনাটা পেয়েছিলাম তুমি স্টেশনে না আসায়, সেটা গেছে। কোনো অপার্থিব মানুষের কাছে আমি হারিনি। হেরে গেছি রক্ত মাংসে গড়া অপুত্রক পিতার একটি আধুনিকা কন্যার কাছে। এ তো খুবই স্বাভাবিক, তাই কোনো ক্ষেদ নেই আমার। শুধু একবার অভিনন্দন জানাতে চাই মুখোমুখি দাঁড়িয়ে। শুধু দেখব একটু তাকিয়ে তোমাকে। জেনে যাব যে অদেখা মানুষটাকে দূর থেকে ভালোবেসে আমার জীবনের প্রথম স্বপ্ন গড়েছিলাম, সে মানুষটা কেমন। তাতে নিশ্চয়ই আইভি দেবী রাগ করবেন না, কারণ সেই সাক্ষাৎই হবে আমাদের প্রথম ও শেষ সাক্ষাৎ। এরপর চিঠিপত্র লেখাতেও হবে ইতি। 2খানা চিঠি লিখেও জবাব না আসায় শেষ পর্যন্ত রেজিস্ট্রি চিঠি দিয়েছিল কৃষাণু। সেখানে প্রত্যাখ্যাত হয়ে ফিরে এসেছে। চিঠি গ্রহণ করেনি সাহা।
হয়তো আগের চিঠি দুখানাও না পড়ে ছিঁড়ে ফেলেছে। একবার ভাবে যাবে নাকি চলে পাটনায়, আবার ভাবে কী দরকার, জীবনের এতগুলো বছর যদি এভাবে কেটে গিয়ে থাকে তবে বাকি কটা বছরও যাবে কেটে। মনকে বোঝায় সাহাকাতে সে কোনো দিনই ভালোবাসেনি, সুতরাং ক্ষতিও হয়নি কিছু তার। অবশেষে চিঠি এলো। খামটা খুলে আশাহত হলো কৃষাণু। না, পাটনার চিঠি নয়, এই চিঠিখানি এসেছে শ্রীরামপুর থেকে। শ্রীচরণে কমলেশু, আমার চিঠি পেয়ে অবাক হয়ে যাবেন নিশ্চয়ই, কিন্তু সত্যিই অবাক হওয়ার কিছু আছে কি? আপনি তো আমাকে একদিন বান্ধবী বলে স্বীকার করেছিলেন। বান্ধবীর চিঠি নিশ্চয়ই একেবারে অপ্রত্যাশিত বস্তু নয়। আপনাকে কয়েকটা কথা না লিখে পারছি না। আগামী সপ্তাহেই আমি এখান থেকে চলে যাচ্ছি অনেক দূরে, মধ্য ভারতে। আবার কবে বাংলাদেশে ফিরবো জানি না। এলেও আপনি তখন কোথায় থাকবেন জানবো কী করে? তাই যাওয়ার আগে আপনাকে একটা অনুরোধ করতে চাই। রাখবেন আমার অনুরোধ? জানেন নিশ্চয়ই আমার শ্বশুর মারা গেছেন। তিনি তার স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তি আমাকে দিয়ে গেছেন। শেষ সময় সংবাদ পেয়ে উনি এসেছিলেন। পিতা পুত্রের মিলন হয়েছিল, এটুকুই যা সান্ত্বনা। কিন্তু মিল হয়নি বোধহয়। কি জানি কি ভাবলেন আমার শ্বশুর, সব কিছুই আমাকে দিয়ে গেলেন। বোধহয় ভেবেছিলেন আর কিছুর জন্য না হলেও অন্তত আর্থিক কারণেও তিনি আমাকে স্বীকার করে নেবেন। অথবা হয়তো ভেবেছিলেন তার সঞ্চিত অর্থ পুত্রের অধোগমনের পথ পিচ্ছিল করে তুলবে শুধু। সে যাই হোক, তিনি আমার স্কন্ধে দিয়ে গেলেন দুর্বহ ভার। উনি মধ্যপ্রদেশেই থাকেন, রায়পুর, সেখানেই চাকরি করেন। শ্রাদ্ধ শান্তি শেষ না হওয়া পর্যন্ত তিনি এখানে ছিলেন। আপনাকে জানাচ্ছি, কারণ যিনি নিশ্চয়ই খুশি হবেন আপনি, অশৌচাবস্থায় তিনি মদ স্পর্শ করেননি। আমি স্তম্ভিত হয়ে গিয়েছিলাম ও দৃঢ়তা দেখে। তাহলে ইচ্ছে করলে তো সব পারে। আমার সঙ্গে কিন্তু বাক্যালাপও করেননি। অশৌচ অবস্থায় স্বামী স্ত্রী নাকি এক আসনে বসা নিষিদ্ধ, কিন্তু বাক্যালাপ করার বিধানও দিয়ে যাননি কি মনুপরশ্বর? ঠিক জানি না। শ্রাদ্ধ শান্তি মিটে গেলে তিনি কর্মস্থলে ফিরে যাওয়ার জন্য প্রস্তুত হলেন। আমি কোনো প্রকার সংকোচ করিনি, সোজা গিয়ে প্রশ্ন করলাম, আমাকে তুমি কি করতে বলো? উনি আমার দিকে না তাকিয়েই বললেন, তোমার বিবেক যা বলে। আমি বলেছিলাম, আমার বিবেক বলে তোমার সঙ্গে যেতে। আর তোমার এই সম্পত্তি তুমি যদি না নাও তাহলে দান করে যাব। উনি অনেকক্ষণ কোনো জবাব দেননি। তারপর আমার দিকে মুখ তুলে বললেন, অপেক্ষা করো কিছুদিন, আমি ভেবে তোমাকে জানাবো। এত কথা আপনাকে কেন লিখছি জানি না, মনে হচ্ছে আপনাকে সব কথা লিখলে মনটা হালকা হবে। একদিন আপনি সসংকোচে প্রশ্ন করেছিলেন আমার স্বামীর সম্বন্ধে। তিনি একজন অমানুষ এই ধারণায় নিয়ে গেছেন আপনি। সেটা আপনার ভুল ধারণা। বোধহয় এটা না জানিয়ে চলে যেতে পারছি না, তাই হয়তো এত কথা লিখে ফেললাম। আজ প্রায় 3 সপ্তাহ হলো উনি গেছেন। ঠিক 3 সপ্তাহ নয়, আজই নিয়ে 19 দিন। কাল তার চিঠি পেলাম। লিখেছেন আমাকে তৈরি হয়ে থাকতে, আগামী সোমবার তিনি আমাকে নিতে আসছেন। আরও লিখেছেন, না থাক সেসব কথা। মাস্টারমশাই, কাল সারা রাত আমার ঘুম হয়নি। মনটা ভীষণ চঞ্চল হয়ে রয়েছে। যাওয়াই স্থির করেছি। আপনাকে একটা অনুরোধ করছি, আগামী রবিবার সকালে আপনি শ্রীরামপুরে আসুন। আমি অবশ্য আজই কলকাতা যাচ্ছি বাবাকে প্রণাম করে আসতে, কিন্তু আমি চাই না সেখানে আপনার সঙ্গে দেখা করতে। কালই আমি শ্রীরামপুরে ফিরে আসব। আপনি যদি রবিবারে আসেন তাহলে এখানেই দেখা হবে। যাবার আগে আবার একটা দিন আপনাকে নিজের সামনে বসে খাওয়াতে ইচ্ছে করছে মাস্টারমশাই। এখানে সেদিনকার মতো দুপুরে বিশ্রাম করে সন্ধ্যার ট্রেনে ফিরে যাবেন। আশা করি আমার এই ভিক্ষা মঞ্জুর হবে। প্রণাম নেবেন। ইতি। চিঠিখানা পড়ে কৃষাণু মনে মনে হাসে। এই ভানাকি তার বান্ধবী। বন্ধুকে কেউ শ্রীচরণ কমলেশু পাঠ লেখে না প্রণাম জানিয়ে শেষ করে চিঠি। এ কেমন তোর বান্ধবী তার! ইভার ইচ্ছার বিরুদ্ধে সন্ধেবেলা গেল সে হাজার রোডের বাড়িতে।
দীর্ঘ দীর্ঘ দিন ইভা ওর সঙ্গে কোনো সংস্রব রাখেনি। সেই শ্রীরামপুর থেকে ফেরার পর থেকে সে দূরে সরে গিয়েছিল। তারপর অবশ্য দার্জিলিং যাওয়ার দিন দেখা হয়েছিল, কিন্তু সে দেখা যেন না হলেই ভালো ছিল। সেদিন দেখা গিয়েছিল অভিমানী ইভাকে। তারপর এই চিঠি। হাজরা রোডের বাড়িতে কিন্তু ইভার সাক্ষাৎ পাওয়া গেল না। সে এসেছিল এবং চলেও গেছে। দেখা হলো ভবতারণীর সঙ্গে, বাক্যালাপও হলো কিছুটা। কথা বলতে গিয়ে খেয়াল হয় কৃষাণুর দার্জিলিং থেকে ফিরে এসে সে আর তার সঙ্গে সাক্ষাৎই করেনি। এটা অন্যায় হয়েছিল নিশ্চয়ই। আইভি অবশ্য নিজেই নিশ্চয়ই নিরাপদে পৌঁছানোর সংবাদ দিয়েছে, কিন্তু তারও তো উচিত ছিল ফিরে এসে সে কথা বলা। তাছাড়া যে উদ্দেশ্যে তাকে পাঠিয়েছিলেন ভবতারণ, সেই উদ্দেশ্যে যে জবনিকাপাত ঘটেছে এটাও আকারে ইঙ্গিতে জানিয়ে দেওয়া তার কর্তব্য। সে কথা শুরুতেই তাকে বাধা দিয়ে ঘোষাল সাহেব বলেন, আই নো, ইভা আমাকে বলেছে সব কথা। দোষ আমারই, বুঝলে? আমারই উচিত ছিল তোমাকে সাবধান করে দেওয়া। আমার খেয়াল হয়নি তুমি এভাবে আমার ট্রাম্প কার্ডটা এক্সপোজ করে দিতে পারো। যথারীতি অবদ্ধ মনে হয়েছিল কথাগুলো। কৃষাণু জানে অপেক্ষা করলে পরবর্তী কথার সূত্র থেকে বোঝা যাবে পূর্ববর্তী বক্তব্যে কি বলতে চেয়েছেন ঘোষাল সাহেব। এতদিনেই পরিচয় এটুকু সে বুঝতে শিখেছে যে একবারে বোঝা যায় না ভবতারণের কথা। এবার কিন্তু পরবর্তী যোজনাটা আরও দুর্বোধ্য মনে হলো ওর। ওয়াইন গ্লাসটা পূর্ণ করতে করতে ঘোষাল সাহেব বলেন, আই শুড হ্যাভ অ্যাডভাইসড ইউ টু ইলোপ উইথ হার বিহাইন্ড মাই ব্যাক। কিং কর্তব্য বিমূঢ় কৃষাণু দাঁড়িয়েছিল চুপ করে। কে, বুঝতে পারলি না আমার কথা? দেন রিড দিস লেটার। টানা ড্রয়ার খুলে একটা খাম বার করে সেটা গুজে দেন কৃষাণুর হাতে। কৃষাণু খামটা খুলে পড়তে থাকে আর চোখে লক্ষ্য করে পানরত ঘোষাল সাহেবকে। চোখ দুটো তার ইতিমধ্যেই জবা ফুলের মতো লাল হয়ে উঠেছে। চিঠিখানে লিখেছেন কানপুরের সেই বিখ্যাত ব্যবসায়ী চৌধুরী মশাই। লিখেছিলেন ঘোষাল সাহেবকেই। দ্রুত চোখ বুলিয়ে যায়। মেয়ে দেখে ফিরে গিয়ে কানপুর থেকে ভদ্রলোক চিঠিখানে লিখেছিলেন তা বোঝা যায়। আশ্চর্য, চৌধুরী সাহেব জানাচ্ছেন আইভিকে তার পছন্দ হয়েছে। লিখছেন, তিনি বিলিতিকে তার মানুষ, তার সংসারে প্রাচীন অন্ধ সংস্কারকে তিনি কোথাও ঢুকতে দেননি। কৌতুক করে লিখেছেন সেজন্যই মেয়ে দেখতে যাবার দিন 40 বছর পরে তিনি প্রথম ধুতি পাঞ্জাবি পরেছিলেন। তিনি সত্যিকারের আলোকপ্রাপ্তা একটি আধুনিকা মেয়ের সন্ধান করছিলেন। তার বৈবাহিক সম্পর্ক নাকি সারা ভারতে বিস্তৃত। নিজে বিয়ে করেছেন একটি মারাঠি পরিবারে, তার ছোট ভাই একজন পাঞ্জাবিনীকে। সবকটি পরিবারই প্রগতিপন্থী। মেয়ে দেখার জন্য যে অভিনয় তাকে করতে হয়েছিল তা শুধু মেয়ে সত্যিকারের আধুনিকা কিনা তাই যাচাই করতে। না হলে বিবাহ ব্যাপারে তিনি পণপ্রথা এবং মেয়ে দেখানোর ঘোর বিরোধী। শেষ দিকে ভদ্রলোক লিখছেন, আপনি বলিতে পারেন এতই যদি আপনি প্রাচীনতা বিরোধী, তাহা হইলে নির্বাচন ভার পুত্রের উপর অর্পণ করেন নাই কেন? আমি বলিব তাহাই করিয়াছি। গত বৎসর আমার পুত্র দার্জিলিংয়ে বেড়াইতে যায়। সেখানে আইভির সহিত তাহার ঘনিষ্ঠ আলাপ হয়। তবে সে যে আমারই পুত্র একথা আপনার কন্যা জানিত না, সম্ভবত এখনও জানে না। যাহাই হোক, আমি সর্বান্তঃকরণে আপনার কন্যাকে অনুমোদন করিতেছি। আমার পুত্রের নিকট জানিয়াছি আপনার কন্যাও তাহাকে পছন্দ করিয়াছে। এখন আপনার কন্যা এই প্রাচীনপন্থী শ্বশুরটিকে বরদাস্ত করিতে রাজি হইলেই শুভস্য শীঘ্রম। প্রতিজ্ঞা করিয়াছিলাম পুত্রের বিবাহে কোনো শর্ত আরোপ করিব না, কোনো দাবি থাকিবে না আমার তরফে। আপনার কন্যাকে দেখিতে গিয়া বুঝিয়াছি আমার সে প্রতিজ্ঞা রক্ষা করা সম্ভবপর নহে। আমার সেই শর্তটি হইতেছে, আমি যেদিন আপনার কন্যাকে আশীর্বাদ করিতে যাইব সেই দিন তাহাকে কলিকাতার উপকণ্ঠে আমার একটি বাড়ির দানপত্র এবং 25,000 টাকার একখানি কোম্পানির কাগজ তাহাকে দিয়া আশীর্বাদ করিব। শর্ত এই যে আপনার কন্যাকে তাহা গ্রহণ করিতে হইবে এবং আমাকে কথা দিতে হইবে যে ব্যবসায় আমি যদি সত্যই কোনো দিন দৈব দুর্বিপাকে দেউলিয়া হইয়া পড়ি, তবে ওই মারাত্মক প্রশ্নটি সে আর আমাকে কখনো করিয়া বসিবে না। দেখলে,
প্রশ্ন করেন ঘোষাল সাহেব। আগে হ্যাঁ, ভয়ে ভয়ে বলে কৃষাণু। বলতে পারো এরপর কি হলো? ঘোলাটি লাল চোখ দুটো মেলে প্রশ্ন করেন ভবতারণ। তারপর কৃষ্ণাণুর জবাবের অপেক্ষা না করেই বলে, আইভি রাজি হয়নি শর্ত মেনে নিতে। রাজি হয়নি? কেন? হ্যাঁ, কি ভুল, ট্রাম্প কার্ডটা দেখে ফেলেছি আইভি, আর হার মানবে কেন? আর ভুল কি একা আইভি করেছে? সবাই আমরা ভুল করে যাচ্ছি শুধু আজীবন। ভুল করছি আর ভুলে যাচ্ছি, কিন্তু আমাদের সে ভুল সে কথা ভুলছে না, চক্রবৃদ্ধি হারে মাসুল আদায় করে নিচ্ছে সে। শি ইজ আ স্টার্ন মিস্ট্রেস। নিঃসন্দেহে মাতলামি শুরু করছেন এবার ভবতারণ। বড় মেয়ে চলে গেছে শ্রীরামপুরে, মেজ মেয়ে ছুটিতেও বাড়ি আসেনি, ছোট মেয়ে গেছে তার মাসির বাড়ি। ভবতারণ শালীনতা মাত্রা ছাড়াতে বোধহয় আর কোনো দ্বিধাবোধ করছেন না। মাত্রাতিরিক্ত মদ্যপান করছে নিজের ঘরে বসে। আদ্দালিটা দাঁড়িয়ে আছে পাশে, বরফ, সোডা, হুইস্কি, স্ন্যাক্স যোগান দিয়ে যাচ্ছে, দিয়ে যাবেও ততক্ষণ যতক্ষণ তার জ্ঞান থাকবে। তারপর উনি যখন এলিয়ে পড়বে নিজের চেয়ারটায়, তখন খুলে দেবে জুতো, মোজা, টাই, কলার, ধরাধরি করে শুয়ে দেবে খাটে। প্রসাদের অবশিষ্টাংশটুকু গলাধরকরণ করে রামপ্রসাদে ভাঁজতে ভাঁজতে বাড়ি ফিরে যাবে মধ্যরাত্রে। চুপি চুপি পালিয়ে এসেছিল কৃষাণু ঘর থেকে। এবার আর ওকে দেখে হাত তুলে নমস্কার করল না ইভা, চটুল ভঙ্গিতে বলল না স্বপ্ন, না মায়া, না গত জন্মের পুণ্যফল। কৃষাণু সামনে এসে গলায় আঁচল দিয়ে ওর পদপ্রান্তে নামিয়ে দিল একটি সলজ্জ প্রণাম। প্রথম শ্রেণীর পুলিশ অফিসারের লোরেটো লালিত কন্যার এই আচরণ কিন্তু একটু অসঙ্গত মনে হলো না কৃষাণুর। বসল এসে গদিয়াটা একটি সোফায়। ঘরটার পরিবর্তন লক্ষণীয়। ছোবড়া ওঠা সোফা সেটগুলো সংস্কার করা হয়েছে। জানলায় উঠেছে হালকা নীল রঙের কারুকাজ করা পর্দা। টিপয়ের উপর সেদিনকার সে ঊর্ণনব অধ্যুষিত রূপার কাপগুলি ঝকঝক করছে। সারিবদ্ধভাবে সেগুলি সাজানো, ছোট থেকে বড়, বড় থেকে ছোট। সমস্ত পরিবেশটাই ঝকঝক তকতক করছে। সে কথাই বলল কৃষাণু প্রথমে। আপনি তো ঘরখানাকে একেবারে ঢেলে সেজেছেন। ওর কাছ থেকে শান্তিনিকেতনে হাত ব্যাগটা খুলে নিয়ে আলনায় টাঙিয়ে রাখতে রাখতে ইভা বলে, মানুষজন থাকলেই ঘরে স্ত্রী ফেরে। মানুষজন নয়, গৃহলক্ষ্মী থাকলেই লক্ষ্মীশ্রী ফেরে। আমাদের মেসের ঘরে আমরা 4 জন মানুষ থাকি, কিন্তু কই স্ত্রী তো ফেরে না। হেসে ইভা বলে, তাহলে 4 বন্ধু 4টি লক্ষ্মীর সন্ধানে বেরিয়ে পড়ুন। আবার সেই চটুর লাস্যময়ী ইভা। কৃষাণু আজকাল কথার পিঠে কথা বলতে শিখে গেছে। বলে, লক্ষ্মী লাভ করা কি অত সহজ ইভা দেবী? লক্ষ্মীর পিছন পিছন তো হিমালয় পর্যন্ত ধাওয়া করলাম, এর লক্ষ্মী ছাড়া কপালে কিছু জুটল কি? তার জন্য আপনি নিজেই দায়ী। অবশ্য শুধু আপনার নয়, ভুল আমাদেরও হয়েছে। অন্তত আমার উচিত ছিল সব কথা বলে আপনাকে সাবধান করে দেওয়া। কৌতূহলী হয়ে কৃষাণু বলে, আচ্ছা ব্যাপারটা কি বলুন তো, আপনার বাবাও সেদিন এই ধরনের কি একটা কথা বললেন, বুঝতে পারেনি? এখন অবশ্য পোস্টমর্টমের কোনো মানে হয় না, যা ক্ষতি হবার তা তো হয়েই গেছে, সংশোধনের আর পথ নেই কোনো। তবু যাবার আগে আপনার একটা ভ্রান্ত ধারণা ভেঙে দিয়ে যাব আমি, না হলে আমার বোনটির উপর আপনি অহেতুক অবিচার করবেন মনে মনে। আচ্ছা, জয়ন্তশীল অথবা অর্ধেন্দু চৌধুরীকে সে বিয়ে করতে কেন রাজি হয়নি জানেন? জয়ন্তশীলের নাম শুনেছি, কিন্তু অর্ধেন্দু চৌধুরীটা আবার কে? কানপুরে সেই বিখ্যাত ব্যবসায়ী চৌধুরী মশাইয়ের একমাত্র ছেলে, কেমব্রিজে গ্র্যাজুয়েট, সুন্দর চেহারা, ভালো অ্যাথলেট, আর আইভির অন্তরঙ্গ বন্ধুও বটে। বুঝলাম, এর বাবাই একটি বাড়ি আর কোম্পানির কাগজ দিয়ে আশীর্বাদ করতে চেয়েছিলেন আইভিকে, কিন্তু আইভি রাজি হয়নি কেন? তা যদি বুঝতেন তাহলে এ কথাও বুঝতেন কেন সেদিন হঠাৎ হোটেল থেকে চলে গিয়েছিল আইভি। মাথা নিচু করে কৃষাণু বলে, আপনাকে তাহলে সত্যি সেসব কথা লিখেছে? সব সব মাস্টারমশাই, সব। বিশ্বাস করুন, একটা কথাও সে মিথ্যা বলেনি আপনাকে। ওর অসংখ্য বয়ফ্রেন্ড আছে,
কিন্তু আজও সে অনাঘ্রাতা। আপনার মতো সেও একটা মানসিক অসুখে ভুগছে। আপনার মনোবিকলনের কারণ অবশ্য আমি জানি না, হয়তো মনোবিদেরা তার সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারবেন, কিন্তু রোগমুক্তি যে মহৌষধ আইভি প্রেসক্রাইব করেছিল, আমার মনে হয় সেটাই একমাত্র অব্যর্থ। আপনি মাথা তুলুন মাস্টারমশাই, এতে লজ্জা পাওয়ার কিছু নেই। অসুখ অসুখী, আর যে অসুখের যে ওষুধ। তবু মাথাটা তুলতে পারে না কৃষাণু। সাহাকে সে সব কথা জানিয়েছিল, কোনো সংকোচ বোধ করেনি। বোধহয় কাগজ কলমের মাধ্যমে সেটা ঘটেছিল বলে বলেছিল আইভিকেও, তখনও লজ্জাবোধ করেনি, কারণ তার পূর্বে প্রগল্ভ আইভি খুলে দিয়েছিল নিজের মনের কপাট। তার লজ্জাকর গোপন কথা অকপটে জানিয়েছিল কৃষাণুকে। কিন্তু ইভার সঙ্গে ওর সে সম্পর্ক নয়। ইভাও প্রগল্ভ, কিন্তু স্বাতন্ত্র্য রেখে চলে সে। ক্ষণিক বিহব্বলতার একটি মুহূর্ত ছাড়া ওরা আপনি দূরত্ব মেনে চলে, আজও মৌখিক বন্ধুত্ব স্বীকার করলেও। তাই ইভা ওর গোপন কথা জেনে ফেলেছে শুনে কৃষাণু বেশ একটু আড়ষ্ট হয়ে ওঠে। সেটা নজর এড়ানা ইভারও। তাই সে নানা বাজে কথায় স্বাভাবিকতা ফিরিয়ে আনবার চেষ্টা করে। ইভা বলতে থাকে, আমার দাদামশাইয়ের কথা আপনাকে আগেও একদিন বলেছি বোধ হয়। এখনও তিনি বেঁচে আছেন, 82 বছরে পঙ্গু বৃদ্ধ। আজীবন আচার নিষ্ঠাকেই আঁকড়ে ধরেছেন। বৈষ্ণব শাস্ত্রে প্রগাঢ় পণ্ডিত আমার দাদামশাই। এখনও সপাক আহার করেন। মাঝে তিনি ভীষণ অসুখে পড়েন, রান্না করার ক্ষমতা ছিল না, অথচ আমাদের ছোঁয়া তিনি খেতেন না। ডাক্তারে বলছে তাকে পুষ্টিকর খাবার খেতে, কিন্তু উঠিয়ে বসে রাঁধবার ক্ষমতা ছিল না তার। মামিমা বলতেন, আমার রান্না খেলে কি সত্যিই আপনার জাত যাবে বাবা? আপনাকে রেঁধে বেড়ে খাওয়াতে কি আমাদের স্বাদ যায় না? আমার দাদামশাই হেসে বলতেন, জাত যাবে কেন মা, খাবো, তোমার হাতেও খাবো, তবে তোমার কোলে আবার এসে যখন জন্মাবো তখন খাবো। অসুখ যখন বেড়ে গেল, তখন ডাক্তারবাবু বললেন, একে চিকেন ব্রথ খাওয়াতে হবে, না হলে বাঁচবেন না উনি। আমরা বুঝলাম, না হলে মারাই যাবেন উনি এবার। ও বাহুল্য অনুরোধটা কেউ করল না তাকে, করতে সাহসও পেল না। দাদামশাই বললেন, ডাক্তার, এমন কোনো ওষুধ দিতে পারো যাতে উঠে বসে দুটো ফুটিয়ে নিতে পারি? আমি ভাত খাই না, তাই এই বেটা বেটিদের মুখে ভাত আর রোচে না। ডাক্তারবাবু বলেছিলেন, পারি, কিন্তু আপনাকে চিকেন ব্রথ খেতে হবে। আমরা স্তম্ভিত হয়ে গিয়েছিলাম ডাক্তারবাবু দুঃসাহস দেখে। দাদামশাই একটু চুপ করে থেকে বললেন, তাহলে ডাক্তার এমন কোনো ওষুধ দিতে পারো যাতে শিগগির শিগগির যেতে পারি? এবারও ডাক্তারবাবু সেই দুঃসাহসিক হাসি এসে বলেছিলেন, পারি, কিন্তু সেটা দেওয়া আমাদের শাস্ত্রে মানা। আপনি যেমন আপনার শাস্ত্র মেনে চলেন, আমাকে তেমনি আমার শাস্ত্রও তো মেনে চলতে হবে। উপায় নেই, এমনিভাবেই দীর্ঘদিন বেঁচে থাকতে হবে আপনাকে। অনেকক্ষণ চিন্তা করে আমার দাদামশাই কী বলেছিলেন জানেন? বলেছিলেন, নিয়ে এসো চিকেন ব্রথ, আমি খাবো। যদি মরতেই না পারি, তবে এদের না খাইয়ে মারি কেন? আতুরে নিয়ম নাস্তি। আপনি শুনলে অবাক হয়ে যাবেন মাস্টারমশাই, দাদামশাই মুরগির জুস খেলেন। আবার যেদিন গিয়ে বসতে শুরু করলেন উনুনের পাড়ে, সেদিন থেকেই বন্ধ হয়ে গেল শুধু মুরগির জুসই নয়, যাবতীয় ঔষধ। দীর্ঘ কাহিনী শেষ করে ইভা বলে, তাই বলছিলাম মাস্টারমশাই, অসুখ অসুখী, আর যে অসুখের যে ওষুধ। গল্প শুনতে শুনতে স্বাভাবিকতা ফিরে এসেছিল কৃষাণুর। কাহিনী শেষে সেই পুরনো কথাতেই যখন ফিরে যেতে চাইল ইভা, তখন বাধা দিয়ে কৃষাণু বলে, আপনি আইভির কথাই বলুন, কেন সে কাউকে পছন্দ করতে পারল না? জয়ন্তকে নয়, অর্ধেন্দুকে নয়, আমাকেও নয়। সেই কথাই তো বলছি মাস্টারমশাই। আপনার রোগের উৎপত্তির স্থল কোথায় তা আমি জানি না, কিন্তু আইভির কথা জানি। আপনি জানেন, আমার মা তিল তিল করে আত্মহত্যা করেছিলেন। হ্যাঁ, ওটাকে আত্মহত্যাই বলে। গলায় দড়ি না দিয়ে, গঙ্গায় ছাপ না দিয়েও মেয়েরা আত্মহত্যা করে। আর তার প্রমাণ আমার মা। সেই দুর্ঘটনা প্রচণ্ড আঘাত করেছিল কিশোরী আইভির মনে। সে প্রতিশোধ নিতে উদ্যত হলো। বাবার যে উচ্ছৃঙ্খলতা মায়ের বুকে মৃত্যুশেল হেনেছিল, সেই শেলই আইভি চাইল দ্বিগুণ জোরে হানতে বাপের বুকে।
মায়ের মৃত্যুর প্রতিশোধ নেবার জন্যে সে নিজের অগোচরে শুরু করল উচ্ছৃঙ্খল জীবনযাপন করতে। কথায় বার্তায় চলনে বলনে ও হয়ে উঠল একবিংশ শতাব্দীর মেয়ে। সতীত্ব ওর কাছে একটা, কি যেন কথাটা, হ্যাঁ, ট্যাবু। নরনারীর সম্পর্ক একটা সাময়িক বিলাস। তার তর্ক শুনে, তার থিওরি শুনে মানুষে তাকে ঘৃণা করতে বাধ্য হয় ও সেটা রিলিশ করে। আরও খুশি হয় কেউ যদি সে কথা গিয়ে বলে দেয় তার বাপিকে আঘাত করবার জন্যেই যে সে ঝুঁকে পড়েছে এদিকে। অথচ কি বিচিত্র এ দুনিয়া মাস্টারমশাই! মুখে ক্ষণিকবাদিনী হলেও মনে মনেও ভীষণ পিউরিটান। তার জীবনের আদর্শ হচ্ছেন আমার মা। সে কথা সেও জানে না, কিন্তু আমি জানি। সে কথা যদি আমি ওকে বলি, ও হেসে গড়িয়ে পড়ে বলবে, সিলি আইডিয়া। কিন্তু আর কেউ না চিনলেও আমি তাকে ওতপ্রোতভাবে চিনেছিলাম। সে যদি মনে প্রাণে মায়ের মতো পিউরিটা না হতো, তাহলে কখনোই ওর অবচেতন মনে মায়ের মৃত্যুটা এত বড় আঘাত করতো না মাস্টারমশাই। কিছুতেই প্রতিহিংসা পরায়ণতার উদগ্র নেশায় মাতাল হয়ে বিকৃত করে তুলত না নিজের জীবন। সেই রাত্রি ছবি আঁকার জন্য সিটিং দেওয়ার আগে আপনি যে দুটি শর্ত আরোপ করেছিলেন, আমি জানি সে দুটিই ছিল বাহুল্য। তাড়াতাড়ি বাধা দিয়ে কৃষাণু বলে, কিন্তু কেন সে আমাদের সকলকে প্রত্যাখ্যান করল, সে কথা তো বললেন না। আরে তাই তো বললাম এতক্ষণ। আইভি এমন একজন পুরুষকে বিয়ে করতে চায় যাকে জামাতা বলে গ্রহণ করতে পারবে না তার বাপি, যাকে বিয়ে করায় রাগে দুঃখে অপমানে আমার বাবা ঘাড় ধরে বার করে দেবে আইভিকে রাস্তায়। শুনতে অদ্ভুত লাগছে নয় মাস্টারমশাই, কিন্তু এ কথা সত্য, অভ্রান্ত সত্য। আমার ভয় হয় এই বিকৃত মন নিয়ে সে না শেষ পর্যন্ত কোনো গলিত কুষ্ঠ রোগীকে বিয়ে করে বসে। শিউরে ওঠে কৃষাণু। একটা দীর্ঘশ্বাস পড়ে ইভার। কৃষাণু এবার প্রসঙ্গটা পাল্টে নেয়, অন্য কথা পারে। কেমন করে ইভার শ্বশুরের মৃত্যু হলো, শ্রাদ্ধ শান্তির কথা, এলুর একা পড়ে যাওয়ার কথা। অনেক আজে বাজে কথার পর ইভার মনটা বোধহয় হালকা হয়ে আসে। স্বাভাবিক চটুল ঢঙে সে বলে, আপনি বিয়ে করছেন কবে বলুন, তখন আবার আসবো বাংলাদেশে। বিয়ে? পাত্রী কোথায়? পাত্রীর অভাব কি? বঙ্গ হলেও একটা রঙ্গ ভরা বঙ্গদেশ। আরে বঙ্গদেশ হলেই বা কি, আমি যাই বঙ্গে তো কপাল যাই সঙ্গে। চালচুলোহীন এমন একটা বেকার ভগবগুড়িকে কে বিয়ে করবে বলুন তো? হেসে ইভা বলে, নিজের নিন্দা শুনতে এত ভালো লাগে আপনার? তার মানে? তার মানে এর জবাবে তো আমাকে বলতে হবে আপনি ইউনিভার্সিটির একজন অতি খারাপ ছেলে, সেকেন্ড ডিভিশনে পাশ করতে না পেরে আপনি 9th হন, এমনিতে কিছুতেই আপনার সেকেন্ড ক্লাস জুটবে না, তারপর কম্পিটিটিভ পরীক্ষায় কিছুতেই ফেল করতে পারবেন না। বলতে হবে না সাজিলেও আপনাকে খারাপ দেখায় না আপনার। থামিয়ে দিয়ে কৃষাণু বলে, আপনি স্নেহ করেন তাই এ চোখে দেখেন। আর যিনি স্নেহের বদলে অন্য কিছু করেন তিনি কে? পাটনা মেডিকেল কলেজের ছাত্রী শ্রীমতী সাহামিত্র। কৃষাণু গম্ভীর হয়ে বলে, তার সঙ্গে সব সম্বন্ধ শেষ হয়ে গেছে। দুখানা চিঠি লিখেও জবাব পায়নি। শেষে রেজিস্ট্রি চিঠি দেই, রিফিউজড হয়ে ফিরে এসেছে। ইভা মুখ টিপে হাসে। ও মা, সে কি? 60 আমাকে তার ঠিকানাটা বলুন, আমি না হয় সুপারিশ করে একখানা চিঠি দিই। বেদনা হতো কৃষাণু বলে, আপনি কি এভাবে অপমান করবেন বলেই আমাকে ডেকে এনেছেন? এবার সত্যিই লজ্জা পায় ইভা, বলে, ছি ছি, আপনি এতটা মর্মাহত হবেন বুঝতে পারিনি, আমারই ভুল। ওটা আপনার একটা বেদনার স্থান। আচ্ছা, ও কথা আর বলবো না। চা খাবেন তো 1 কাপ স্নানের আগে? কৃষাণু মনটা হালকা করে বলে, খেতে পারি যদি আইভির মতো বিনা চিনির চা সার্ভ না করেন। ইভা উঠছিল, বসে পড়ে বলে, তাহলে তো আমি নাচার চায়ে চিনি মিশিয়ে সার্ভ করা আধুনিক এটিকেট বিরুদ্ধ। কৃষাণু বলে, কিন্তু আপনি তো সে এটিকেট মানেন না, সে তো আপনার বোনের এটিকেট। আপনি তো চিনি মিশিয়ে চা সার্ভ করেছেন এতকাল।
গালে একটা আঙুল ঠেকিয়ে চোখ বড় বড় করে ইভা বলে, ও মা, কি মিথ্যুক আপনি! এমন এটিকেট বিরুদ্ধ কাজ করতে পারি কখনো আমি? এমন করে আমার বদনাম করবেন না। সোসাইটিতে এই খবর রটে গেলে আমার মাথা কাটা যাবে না। আপনার চায়ে চিনি মেশাতে দেখেছেন কখনো? কৃষাণু বলে, তাহলে কবন্ধ হয়ে আপনাকে থাকতে হবে। চিনি মেশাতে না দেখলে কি হবে, খেয়েই বুঝেছি চিনি মেশানো হয়েছে। যেন একটা স্বস্তির নিঃশ্বাস পড়ে ইভার। তাই বলুন, বাঁচালেন এতক্ষণে। ওটা আপনার ভুল ধারণা। চিনি আমিও মিশাই না। আপনার মিষ্টি লাগে আমার হাতের গুণে। বলেই উঠে পড়ে তড়িৎ গতিতে, চটুল ভঙ্গি করে চলে যাওয়ার উপক্রম করে। কৃষ্ণর হঠাৎ কি যেন হয়। খপ করে ও দোলায়িত আঁচলটা ধরে ফেলে বলে, এ কি, পালাচ্ছেন কোথায়? ইভা থেমে পড়ে। তৎক্ষণাৎ কাপড়টা ছেড়ে দেয় কৃষ্ণ। ছি ছি, কি কেলেঙ্কারি! যেন কিছুই হয়নি এমনভাবে আঁচলটা কাঁধের উপর ফেলে ইভা হেসেই বলে, বারে, চা করে আনি? নতনেত্রী কৃষ্ণ বলে, দাঁড়ান, আপনার জন্য দার্জিলিং থেকে একটা জিনিস এনেছি, দেই। ইভা আবার বসে পড়ে, বলে, ও মা, কি সৌভাগ্য আমার! তা এতদিন বলেননি কেন? শান্তিনিকেতনে কাঁধ ব্যাগ হাতে কৃষ্ণ বার করে এক ছড়া দার্জিলিং পাথরের মালা। দাঁড়ায় এসে ইভার সামনে। ইভা হাত পাতে না, গম্ভীর হয়ে বলে, সুটকেস নিতে হয় মাটিতে নামিয়ে, পান নিতে হয় হাতে হাতে, কিন্তু মালাটি কিভাবে নিতে হয় তা তো ছাত্রীকে শেখাননি মাস্টারমশাই। সামনে হাত গুটিয়ে বসা এবার দিকে তাকিয়ে দেখে কৃষাণু। ওর জোড়াভ্রুর দুপাশে দুটি চোখ উজ্জ্বল হয়ে উঠেছে। ঠোঁটের কোনা দুটি নিচের দিকে একটু বেঁকে গেছে। মুখ টিপে হাসছে আর কি। কাছাকাছি বসায় ওর গা থেকে কেমন একটা প্রসাধনে মৃদু সৌরভ উঠছে। কৃষাণু স্নায়ুতন্ত্রীর উপর সেই গন্ধ যেন আবেশ বিহব্বল একটা স্পর্শ বুলিয়ে গেল। পায়ের পাতা থেকে একটা শিরশিরানি উঠতে শুরু করেছে মেরুদণ্ড বেয়ে। এই অনুভূতি ওর চেনা। এখনই একটা কিছু করতে হবে। তাড়াতাড়ি পায়ের বুড়ো আঙুলটা বাঁকিয়ে সমস্ত শরীরের চাপ দিল সে ওই একটা আঙুলে। অব্যক্ত যন্ত্রণায় সে সম্বিত ফিরে পায়। না, দৃষ্টি বিভ্রম হয়নি তার, বেঁচে গেছে। আসন্ন আক্রমণের হাত থেকে অক্ষত ফিরে আসতে পেরেছে। বেদনা নীল পায়ের আঙুলটা কিছুই না। তীব্র একটা মর্মভেদী আর্তনাদ কোনো ক্রমে গলাধঃকরণ করে বসে পড়ে সোফার উপর। ইভা কি বুঝল কে জানে। শব্দ না হলেও যন্ত্রণার একটা আভাস নিশ্চয়ই পড়েছিল ওর মুখের কুঞ্চিত মাংসপেশিতে। কিছু একটা আন্দাজে নিশ্চয়ই করেছি ইভা। তাই তাড়াতাড়ি উঠে দাঁড়ায়। চা করে আনি, বসুন। ইভা চলে যায়। মালাটা ধরাই থাকে কৃষাণুর হাতে। আঙুলটা নীল হয়ে উঠেছে, রক্ত জমে যাচ্ছে বোধহয়। আস্তে আস্তে বুড়ো আঙুলটায় হাত বুলাতে থাকে। তীব্র শারীরিক যন্ত্রণা হলেও কৃষাণু খুশি হয়ে উঠেছে ভিতরে ভিতরে। রোগের অবশ্য নিরাময় হয়নি, কিন্তু একটা টেম্পোরারি রিলিফের সন্ধান সে পেয়েছে দৈবাৎ। দৃষ্টি বিভ্রমকে সাময়িকভাবে ঠেকিয়ে রাখবার মতো একটা কৌশল সে আয়ত্ত করেছে এতদিনে। প্রায় 10 মিনিট পরে ঘরে এলো। না, ইভা নয়, বাড়ির একজন ঝি। ওর সামনে টেবিলের উপর নামিয়ে রাখে এক গ্লাস ঘুরলের শরবত, বরফ দেওয়া। চায়ের বোতলে শরবত কেন এলো তা বোঝা গেল না। তাড়াতাড়ি ভাসমান বরফের একটা বড় টুকরো নিয়ে ঘষতে থাকে পায়ের বুড়ো আঙুলটায়। অনেকক্ষণ পর ইভা যখন ফিরে এলো তখন পায়ের ব্যথাটা অনেকটা সেরে গেছে। কৃষাণু ভেবে রেখেছিল ইভা এলেই ও বলবে, চাটা বেশ ভালোই তৈরি করেছিলেন, কিংবা এই জাতীয় কিছু। কিন্তু মাঝের গাতালা লাগানো দরজাটা খুলে ইভা যখন এসে দাঁড়ালো তখন সে কথা বলতে ভুলে গেল কৃষাণু। অত্যন্ত কঠিন একটা কথা এলো ওর মুখে, কিন্তু সে কথাটাকেও গলাধঃকরণ করতে হলো। ইভার দিকে তাকিয়ে বুঝতে পারে সে সম্পূর্ণ সচেতন নিজের অপরাধের গুরুত্ব বিষয়ে। তাই কোনো কথা বলার আগেই কৃষাণু নীরব তিরস্কারে মাথা নত করে দাঁড়ায় দরজার পাশেই। দৃষ্টি নত হয়ে পড়ে, মাথাটা আর তুলতে পারে না। ইতিমধ্যে ইভা স্নান সেরে এসেছে, ভিজে চুল বাঁধেনি। আইভির মতো ছোট করে ছাঁটা নয় ওর চুল। ঘন কালো গোছু গোছু চুল লুটিয়ে পড়েছে পিঠের উপর। সেজন্য নয়, কৃষাণু মর্মাহত হয়েছিল অন্য একটা কারণে। স্নানান্তে ইভা বেশ পরিবর্তন করেছে। ও পরেছে হালকা চাপা রঙের সেই শাড়িখানায়।
ডিপ কাট সেই লাল রঙের জ্যাকেট আর সেই লকেট হার। ভুলে নিশ্চয়ই যায়নি সে, এত সহজে ভুলে যাওয়া সম্ভব নয়। তাহলে এই আচরণের অর্থ কী? ইভা তো আইভি নয়। প্রচণ্ড একটা ধাক্কা খেল কৃষাণু মনে মনে। এত ছোট ইভা, এমন করে সে প্রলুব্ধ করতে চায় কৃষাণুকে সমস্ত কথা জানার পর। আজ বাদে কাল যে স্বামীর ঘর করতে যাবে, তার পক্ষে এই আচরণ শুধু প্রগল্ভ নয়, আরও কদর্য কোনো শব্দে তার প্রকৃষ্ট পরিচয়। মনে মনে শক্ত হয় কৃষাণু, না কোনো ভ্রান্ত পদক্ষেপ করবে না সে। ইভার কোনো চটুলতা আর সাড়া দেবে না, ওর পোশাক নিয়েও কোনো কথা সে বলবে না, যেন সে লক্ষ্যই করেনি এই ইঙ্গিত। হঠাৎ খেয়াল হলো কৃষাণুর প্রায় 2-3 মিনিট হয়ে গেছে ইভা ঘরে আসার পর। ওরা দুজনেই নীরব রয়েছে। ইভা যেন প্রত্যাশা করে আছে কৃষাণু কিছু বলবে। যা বলার কথা তা না বলে কৃষাণু স্বাভাবিক কণ্ঠেই বলে, এবার তাহলে আমিও স্নানটা সেরে নিই। এত জোরে স্বস্তির নিঃশ্বাসটা পড়ল যে এত দূর থেকেও তা স্পষ্ট শুনতে পেল কৃষাণু। বললে, হ্যাঁ আসুন, রান্না হয়ে গেছে। আবার আগের মতোই একটা ফুলকাটা আসনে তাকে খেতে দেওয়া হলো। এক সার বাটি ঘেরা থালায় দেওয়া হলো অন্ন। পাচকে পরিবেশন করলো, সামনে বসে খাওয়ালো ইভা। আহারান্তে কৃষাণু বলে, এবার আপনি বরং খেয়ে আসুন। ইভা বলে, না ভাত খাবো না আজ আমি। ভাত খাবেন না কেন, শরীর খারাপ? না না, শরীর ভালোই আছে, আজ আমার উপোস, একটা ব্রত আছে। বলেন কি, আপনি এসব ব্রত উপোস বানেন নাকি? কেন, আমি কি খ্রিস্টান? না তা নয়, তবে আপনাদের সমাজেও এসব আছে? ইভা হেসে বলে, আমাদের সমাজ বলতে আপনি কি বোঝেন জানি না। আমার দাদামশাইয়ের হিসেলে মাছ মাংস তো দূরের কথা, ডিম পেঁয়াজ পর্যন্তও আসে না। আমার মা মাসের মধ্যে 3-4টে উপোস করতেন। বাধা দিয়ে কৃষাণু বলে, আশ্চর্য তো, আমি তো ভাবতেই পারিনি আপনাদের দেখে। এভা বলে, সব সংসারেই এমনি, একদল উগ্র আধুনিক, অন্য একদল উগ্র কনজারভেটিভ। আজ আপনার উপোস আছে জানলে আমি আসতামই না, গতকাল আসতাম। হয়তো এসে দেখতেন গতকালই আমার উপোসের তারিখ পড়েছে। হেঁয়ালিটা বোঝা যায় না। বলে, যাক, এখন তাহলে ও ঘরে একটু বিছানাটা পেতে দিন, একটু গড়িয়ে নিই সেদিনকার মতো। এমন পরিপূর্ণ আহারের পর একটা মৌরসে ঘুম না দিলে। থামিয়ে দিয়ে ইভা বলে, কিন্তু আজ আর সেটি হচ্ছে না, আমাকে কাল যেতে হবে। আমি এখন গোছগাছ করবো ও ঘরে, আজ একটু সকাল করেই যেতে হবে আপনাকে। কি কিছু মনে করলেন না তো? না না, সে কি, সত্যিই তো ও কথাটা আমার খেয়াল ছিল না। এত দূরের দেশে যাবেন, ন্যাচারালি আপনাকে তো একটু গুছিয়ে নিতে হবেই। আচ্ছা, আমি তাহলে উঠি এবার। আরে, তা বলে এখনই যেতে হবে না, একটু বসুন, আমি দেখে আসি ঝি চাকরেরা সব খেতে বসেছে। আপনি ততক্ষণ এই ছবির বইগুলো দেখুন বরং। ইভা চলে যায়। ছবির বইতে কিন্তু মন বসে না কৃষাণুর। সে বসে বসে ভাবতে থাকে ইভার কথাই। অদ্ভুত মেয়ে তো, কাল সে চলে যাবে, জীবনে হয়তো আর দেখাই হবে না। ঘটনাচক্রে ইভার খুব কাছাকাছি এসে পড়েছিল সে, কিন্তু আজ বুঝতে পারে তাকে চিনতে পারেনি একে তিলও। আইভি যখন সব কথা লিখেছে, তখন ইভা নিশ্চয়ই জানে তাকে ভালোবাসে কৃষাণু। তবু ভেঙে পড়েনি ইভা। চৌধুরী বাড়ির বধূটির নিজ স্বাতন্ত্র্য বজায় রেখেই আতিথ্য ধর্ম পালন করেছে। সে ওর মায়ের মতো, দাদামশাইয়ের মতো। লোরেটো লালিত মেয়েটি প্রণাম করে নত হয়ে, ব্রত উপবাস করে, দাসী চাকরদের খাওয়ার সময় উপস্থিত থাকে। অথচ এটাই ইভার একমাত্র পরিচয় নয়, এর পেছনে আরও কিছু আছে। তা না থাকলে কোন লজ্জায় সে পরে আসে ওই শাড়ি, ব্লাউজ, মালা। কেমন করে ইঙ্গিত করে মালাটা গলায় পরিয়ে দিতে। কোন ইভা সত্য, কি চায় সে সত্যি সত্যি কৃষাণুর কাছে? একে একে অনেক দিনের কথা মনে পড়ে। বারে বারে ওকে লজ্জার হাত থেকে বাঁচিয়েছে ইভা। একটি বেদনাদায়ক সন্ধ্যার ইতিহাসকে ভুলে যেতে বলেছিল সে। একটি সুন্দর প্রভাতের গায়ে মুহূর্তের কালিমা চিহ্ন মুছে নিয়ে ফেলেছিল আঁচল দিয়ে। সে যখন বলেছিল পাঞ্জাবের নিচেও একটা দাগ লেগেছে,
তখন কোথায় ছিল আজকের এই গলায় লকেট দোলানো প্রগল্ভ ইভা? লজ্জায় শরমে সে কেন মরমে মরে গিয়েছিল সেদিন? মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে সে একটিমাত্র ক্ষণিক বিহ্বলতায় নিঃশেষিত হয়ে গিয়েছিল ওদের নাম ধরে ডাকার ইতিহাস। ওরা দুজনেই দুজনকে ভালোবাসে, শুধু তাই নয়, ওরা দুজনেই জানে অপরের ভালোবাসা তারা পেয়েছে। অথচ কেউ কারো কাছে সে কথা স্বীকার করল না। ইভা কি চায় কৃষাণু মুখ ফুটে কিছু বলুক? তাই কি স্নানের পরে এর সাথে সেজেছে সে? কিন্তু কৃষাণুর প্রেমে তো জৈবিক প্রবৃত্তির কোনো খাদ নেই। ইভার মধ্যে সে দেখেছে নারীর মহিমময়ী মূর্তি। ওর প্রাণপদ্মের উপর সেই এনেছে সূর্যের প্রথম আলোর ছোঁয়া। ওর প্রেমে শতদল পাপড়ি মেলেছে সে স্পর্শে। ইভাকে সে নিঃসন্দেহে ভালোবাসে, কিন্তু সে ভালোবাসা যাকে বলে প্লেটনিক। সে প্রেম একেবারে নিকুশিত হেম, কামগন্ধ নাই তাই। কিন্তু সত্যিই কি তাই? নরনারীর ভালোবাসা কখনো ইন্দ্রিয়াতীত হতে পারে? তাই যদি হবে, তাহলে বাণীর মুখে তরঙ্গ শীষে উঠে যখন সে ইভাকে দৃঢ় আলিঙ্গন পাশে বদ্ধ করেছিল, তখন ওদের সারা দেহ থরথর করে কেঁপে উঠেছিল কেন? সে কি শুধুই মৃত্যু ভয়ে? একটি ভীত আর্ত নারীর দেহ মন প্রাণের ক্ষণিক আত্মসমর্পণ কেন ওর প্রতি রোমকূপে তুলেছিল পরম আনন্দের শিহরণ? দেহাতীত প্রেম কি সম্ভব? বেলা দ্বিপ্রহর অতিক্রান্ত প্রায় 1 ঘন্টা পরে ইভা ফিরে এলো। মধ্যাহ্নের স্তব্ধতায় শুধু শোনা যায় পায়রার ক্লান্ত কুজন। ইভা ফিরে এলো। ওর দিকে তাকিয়ে বুঝতে পারে কেন এত দেরি হলো তার ফিরে আসতে। চোখ দুটো লাল, মুখটা থমথম করছে, কপালের উপর কয়েক গুচ্ছ চুলে জলের সূক্ষ্ম শিকড়। স্নানের পরে যে টিপটা পড়েছিল সেটা নেই। কেঁদেছে। এতক্ষণে নির্জনে কোথাও কেঁদে মনটা হালকা করেছে। কান্নাটাকেই ধুয়ে আসতে চেয়েছিল, সেই সঙ্গে ধুয়ে গেছে টিপটাও। সাজটা পাল্টায়নি, কিন্তু অনেক দেরি করলেও নিজেকে যথেষ্ট সামলাতে পারেনি এখনো। চেহারায় রোদনের চিহ্নটা যে নিঃশেষে ধুয়ে মুছে যায়নি, এটা সে জানে। আর জানে বলেই বোধহয় চোখে চোখে তাকাতে পারছি না। হয়তো অশ্রুর উৎস একেবারে নিঃশেষিত হয়নি তার। প্লেটনিক ক্লাবের ধ্বজাধারী কৃষাণুর মনে জাগলো একটা দুরন্ত বাসনা। যাবার আগে সে সেদিনের মতো দৃঢ় আলিঙ্গনে আর একটি মুহূর্তের জন্য বেঁধে ফেলতে চাইল তাকে। ওর অধরে এঁকে দিতে ইচ্ছে হলো একটি বিদায় চিহ্ন, কিন্তু সেসব কিছুই করল না কৃষাণু। বলল, এবার আমি চলি, কেমন? নতনেত্রে ইভা বলে, আর একটু বসে যান, রোদটা পড়ুক। না, কিন্তু আপনার তো বিশ্রামের প্রয়োজন, ওবেলা বাঁধা ছাঁদা আছে। হ্যাঁ, আমি এবার ও ঘরে শুতে যাব, একটু উঠে দাঁড়ান, প্রণাম করব। কৃষাণু বলে, এই যে বললেন একটু বসে যেতে, তাহলে প্রণামটা এখনই সেরে রাখছেন কেন? আমি ও ঘরে বিশ্রাম করতে যাব, আর আসবো না এই ঘরে। খানিকটা বিশ্রাম করে আপনি চলে যাবেন, তাই প্রণামটা এখনই সেরে রাখছি। কৃষাণু উঠে দাঁড়ায়। ওর পদপ্রান্তে ইভা নামিয়ে রাখে আবার একটি বিলম্বিত প্রণাম, আর তাকায় না ওর দিকে। কৃষাণু হাতটা পকেটে ঢুকিয়েছিল মালাটা বার করতে। বুঝতে পেরেছে এই ওদের শেষ সাক্ষাৎ। মালাটা ওর হাতে দিত না গলায় পরিয়ে দিত তা ঠিক জানে না, কিন্তু সে সুযোগ এবারও পেল না কৃষাণু। ইভা তার আগেই টেবিলের উপর রাখে একটা বন্ধ খাম। বলে, যাবার আগে এই চিঠিখানা পড়ে যাবেন। উত্তর দেবার সময় হয় না, দ্রুত পদে একরকম ছুটেই চলে যায় পাশের ঘরে। কৃষাণু গিয়ে করাঘাত করে মাঝের গা তালা লাগানো রুদ্ধ দরজায়। বলে, ইভা, ইভা, তোমার মালাটা নিয়ে যাও। ততক্ষণে ওদিক থেকে চাবি পড়ে গেছে ঘরে। ইভা সাড়া দেয় না। একটা চাপা কান্নার আবঝা গুমরানি ভেসে আসে শুধু। কৃষাণু ধীরে ধীরে ফিরে এসে বসে নিজের আসনে। অনেকটা সময় লাগে স্থির হতে। তাকিয়ে দেখে যেখানে প্রণাম করেছিল ইভা, সেখানে তখনও পড়ে আছে এক বিন্দু জল। শান্তিনিকেতনে কাঁধব্যাগটা নেয় আলনা থেকে, চিঠিখানাও তুলে নেয়। কৃষাণু জানে ওতে কি লেখা আছে। ওতে ইভা বলেছে সেই কথাটি যেটি মুখে বলতে তার শরমে বেঁধেছে। ইভা যাবার আগে স্বীকৃতি দিয়ে গেছে তার প্রেমকে।
কিন্তু দিয়েছি একেবারে শেষ মুহূর্তে, যখন আর কোনো প্রতিদান দেবার সুযোগ কৃষাণু পাবে না। কিন্তু ইভা বলেছিল যাবার আগে চিঠিখানা পড়ে যেতে, তাই তখনই খামটা খুলে পড়তে থাকে। কোনো সম্বোধন নেই পত্রে, দীর্ঘ পত্রে। অবশেষে মন স্থির করলাম। আমি জানতাম যে তুমি জানতে, যেমন তুমিও জানো যে আমি জানি। এই ভালো হলো। জানাজানি হলে হয়তো এমন সুন্দরভাবে বিদায় দিতে পারতাম না। বিদায় নিতে পারতে না তুমিও। নতুন করে ঘর বাঁধবার আগে মন বাঁধতে হবে আমাকে। মনের সে বুনিয়াদে বিরাট একটা ফাটল থেকে যেত আজ যদি ধরা দিতাম তোমার কাছে। তোমার তরফেও সেই একই কথা। তোমার জন্যে উৎকণ্ঠ হয়ে যে প্রতীক্ষা করছে পাটনায়, সেই তোমাকে ধন্য করবে নিঃসন্দেহে। আমার এই ভবিষ্যৎবাণী সূর্যোদয়ের মতো সত্য। পাঞ্জাবি নিচেকার রাঙা দাগটার জন্য ভয় পেও না। ও দাগটাও একদিন ধুয়ে মুছে শেষ হয়ে যাবে। তোমাকে কেন নিমন্ত্রণ করেছিলাম জানো? জানতে যে রোগটা তোমার একেবারে সেরে গেছে কিনা। আইভি চিঠিতে অনেক কথাই লিখেছিল, কিন্তু একবারও লেখেনি যে তুমি তার দিকে বিহব্বল বিস্ফারিত দৃষ্টিতে তাকিয়েছিলে কখনো। ভাবলাম, তবে কি গঙ্গার জোয়ারে ভেসে গেছে তোমার ব্যাধিটা? নিঃসংশয়ে সেটা জেনে যাওয়ার জন্য তোমাকে ডেকে পাঠিয়েছিলাম। আমার সেই অমোঘ অস্ত্র, সেই শাড়ি, ব্লাউজ আর লকেট হাটটা গুছিয়ে রেখেছিলাম তো হাতের কাছেই। সেগুলো পরবার অবশ্য প্রয়োজন হলো না। দেখলাম তোমার রোগের আক্রমণ। দেখলাম পায়ের বুড়ো আঙুলটা দুমড়ে কেমন করে আত্মসম্বরণ করলে তুমি। লজ্জায় বরফ তো দূরের কথা, এক গ্লাস ঠান্ডা জলও চাইতে পারলে না। জানি তুমি কি ভাবছ। তুমি ভাবছ তাহলে সব জেনেও কেন এই নির্লজ্জের বেশ পড়লাম স্নানের পরে, তাই না? বলবো সে কথা? বিশ্বাস করবে? বিশ্বাস করো, যতটা নির্লজ্জ ভেবেছ তুমি আমাকে, ভাববে এই চিঠি শেষ করে সত্যি অতটা নির্লজ্জ আমি নই। দাদামশাইয়ের গল্পটা তোমাকে শুনিয়েছি। আজীবন আচারনিষ্ঠ ব্রাহ্মণ মুরগির জুস খেয়েছিলেন অম্লান বদনে। তার উপদেশ এখনো বাজছে আমার কানে। আতুরের নিয়ম নেই, যে রোগের যে চিকিৎসা। জানি না কেন মতবিরোধ হয়েছে সাহার সঙ্গে তোমার, তবে আমি নিশ্চিত জানি এ লঘুক্রিয়া মাত্র। আমি সাহাকে দেখেছি, কথা বলেছি তার সঙ্গে। আমার মনে হয়েছে সে তোমাকে জয় করে নেবেই। তার চরিত্রের মধ্যে অদ্ভুত একটা দৃঢ়তা লক্ষ্য করেছি অল্প সময়ের আলাপেই। সামান্য কারণে মান অভিমান করবার মতো মেয়ে তো সে নয়। আমার কি জানি কেন তাকে দেখে মনে হয়েছিল সে হচ্ছে জোয়ান অফ আর্ক, রিজিয়াদের স্বগোত্র। সে বোধহয় তোমার এই অদ্ভুত রোগের কথা জানে না। আমার মনে হয় তোমার কোনো অসংবৃত মুহূর্তের বিহ্বল চাহনি দেখে সে একটা ভুল ধারণা নিয়ে দূরে সরে গেছে। ঠিক বলছি তাই না? অথচ এই মনোবিজ্ঞান নিয়ে তুমি সাহস পাচ্ছ না আবার তার সামনে গিয়ে দাঁড়াতে। তোমার এত বড় অপমান আমি সইতে পারছি না, পারবো না। আমাদের অন্যের রুচি নেই দেখে যেমন চিকেন ব্রথ খেতে রাজি হয়েছিলেন দাদামশাই, আমিও তেমনি মন স্থির করেছি। তাই সেজেছিলাম নির্লজ্জার মতো। যাবার আগে তোমাকে দিয়ে যাব একমাত্র ওষুধ, তোমার নিশ্চিত আরোগ্যের বিশল্যকরণী। হায়ার পোটেন্সির ঔষধ প্রয়োগ করবার আগে সুচিকিৎসক অনেক সময় একমাত্র নাক্স ভূমিকার বিধান দেন। আমার স্নানান্তের পোশাক সেই একমাত্র নাক্স ভূমিকায়। আইভি ঠিকই বলেছিল, অবচেতন মন তোমার যে দৃশ্য দেখতে চায়, চর্মচক্ষুকে সেই চিত্রখানি নিবেদন না করলে তোমার মুক্তি নেই। শোনো, ড্রেসিং টেবিলটার বাঁদিকে টানা ড্রয়ারে একটা চন্দন কাঠের ছোট্ট বাক্স আছে। তার ভিতর আছে মাঝের দরজার গাতলা ডুপ্লিকেট চাবি। দরজাটা দুদিক থেকেই খোলা যায়। এই দীর্ঘ চিঠি তোমার পড়া শেষ হওয়ার আগেই আমি এ ঘরে ঘুমিয়ে পড়ব। ঘুমোবো নিশ্চিত, কারণ ঘুমের কড়া ওষুধ খেয়েছি এই মাত্র। গাঢ় ঘুমের মধ্যে আমি জানতেও পারবো না তুমি কখন এলে আর কখন গেলে। বাহুল্য হলেও লিখছি, আগামীকাল আমার স্বামী আমাকে নিতে আসছেন। আমি দীর্ঘ প্রতীক্ষার পরে এত দিনে তার কাছে যাবার ডাক শুনেছি। আত্মবিস্তৃত হয়ে আমার সে পথ বন্ধ করে দিও না যেন। ঘুমিয়ে পড়ব নিশ্চিত, তবু তোমার পদশব্দে যেন আমার ঘুম না ভেঙে যায়। কোনো কথা বলো না,
ঘুমের মধ্যেও তোমার কণ্ঠস্বর সহ্য করতে পারবো না আমি। তবু তুমি যে এসেছিলে তার একটা প্রমাণ রেখে যেও। মালাটা বরং রেখে যেও। না, গলায় পরাবার চেষ্টা করো না, তোমার স্পর্শ আমি সইতে পারবো না। মালাটা রেখে যেও আমার পায়ের কাছে। যাওয়ার সময় যেখান থেকে নিলে চাবিটাকে সেখানেই রেখে যেও। তোমার সঙ্গে আমার আর কখনো দেখা হবে না, আর চোখ তুলে তাকাতেই পারবো না কোনো দিন তোমার দিকে। আমাকে তুমি চিঠিও লিখো না কখনো লক্ষ্মীটি। তোমার রোগ মুক্তির কথাও লিখে জানাবার দরকার নেই, সেটা অবশ্যম্ভাবী। তোমার আরোগ্যের স্মৃতিচিহ্ন থাকবে আমার বুকে ওই রঙিন পাথরের মালায়। এ চিঠিখানা পুড়িয়ে ফেলো, আর ভুলে যেও কেমন করে তুমি সুস্থ মানুষ হয়ে উঠেছিলে আবার। বঙ্কিমচন্দ্রের কৃষ্ণচরিত্র পড়েছ তুমি? তাতে কিছুটা সংস্কৃতি উদ্ধৃতি দিয়েছেন তিনি, যার বঙ্গানুবাদ দিতে পারেননি সংকোচে। কিন্তু ব্যাখ্যায় বলেছেন বৃন্দাবনের গোপনারীরা শ্রীকৃষ্ণকে দান করেছিল নারীর জন্মের সর্বশ্রেষ্ঠ সম্পদ, তাদের লাজবস্ত্র। তুমি কি সেই গোপবালাতেই নির্লজ্জা বলবে কৃষাণু? আমার কথা যদি কখনো মনে পড়ে, আর চাই কেন না ভাবো, নির্লজ্জা ভেবো না আমায়। এই আমার অন্তিম অনুরোধ কৃষাণু।